জি ভাই। আমিদুল ভাই না, ইমদাদুল ভাই, প্লিজ আপনার পরিচয়টা যদি একটু দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমি এমদাদুল হক ইমন। আমি ইসিআর অফিসার হিসেবে আছি অ্যাপটেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। আমি আচ্ছা। আমার পড়ালেখা শেষ করেছি ঢাকা পলিটেকনিক থেকে। ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যয়নরত আছি। আচ্ছা। আম, এখন এই জবে আছেন কতদিন হলো? এখানে আছি 6 মাস। 6 মাস। সো এটাই ফার্স্ট জব? না, এর আগে আমি কিয়া কসমেটিকে ছিলাম, ওইখানে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে ছিলাম ল্যাবে। আচ্ছা। তো এটা আমার সেকেন্ড জব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আমাদের সাথে থাকার জন্য। আপনার কাছ থেকে আজকে যেই 2 ঘন্টা আমরা আছি, আশা করবো যেন অনেক প্রশ্ন পাই। আহ যত প্রশ্ন পাবো অত আমরা শিখতে পারবো। হয়তো আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখে যেতে পারবো, আমার কাছ থেকেও আপনারা কিছু শিখে যেতে পারবেন। জি জি। ফাহিম ভাই। আসসালামু আলাইকুম। মুদশির আহমেদ ওয়ালাইকুম ফাহিম। আসসালাম। আমি আমার ডিজাইনিং বোর্ডের বিষয়ে আছি। ডিপ্লোমা করছেন থেকে, শেরপুর ইনস্টিটিউট থেকে। আচ্ছা। আহ জব করতেছেন কোথাও? জি জি, এমএনএ ডিজাইনিং টিপি অপারেটর হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। তো এটা ফার্স্ট জব না এর আগে আরো জবের এক্সপিরিয়েন্স আছে? এর আগে আমি যে ডাব্লিউটিপি অপারেট করছিলাম 3 মাস, তারপর বাসায় চলে গেছিলাম, তারপর এখানে ঢুকছি আর কি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাস থেকে আপনার চাওয়া পাওয়া কি আছে আমাকে যদি একটু বলতেন। মানে এক্সপেকটেশন থাকে না মানুষের, যে আমি এখানে আসছি, এই ক্লাসটা করতেছি, আমার একটা এটা আমি শিখে যেতে চাচ্ছি বা এটা জানতে চাচ্ছি। আপনার এক্সপেকটেশনটা কি? আমি অনেক প্রশ্ন করব। আমি আহ, আগে থেকেই বলে রাখতেছি, আমিও অনেক প্রশ্ন করব। আপনাদের কাছ থেকেও আশা করব যেন আপনারাও প্রচুর পরিমাণে প্রশ্ন করেন। যত প্রশ্ন আসবে অত লার্নিং এর স্কোপ বেশি, অত আমরা সবাই বেশি বেশি শিখতে পারবো। সো সবার মানে কাছ থেকে আমার এটা রিকোয়েস্ট রইলো। তো আজকের এই ক্লাসে আপনাদের এক্সপেকটেশনটা কি, যদি ফাহিম ভাই একটু বলতেন আপনার এক্সপেকটেশন কি পার্সোনালি। আসলে স্যার, পার্সোনাল এক্সপেকটেশন বলতে, ডিপ্লোমা করছি স্যার এনভায়রনমেন্ট থেকে। তো আসলে যে পরিবেশ থেকে ডিপ্লোমা করার পরে এখানে যে পরিবেশের উপর কি কি কাজের স্কোপ, তো ওইটা হুম। আসলে খুঁজতে খুঁজতে গিয়ে আসা এখানে আর কি ট্রেনিং এ আসা। তো আচ্ছা আসলে আচ্ছা। এখানে আসার পর আর কি বুঝতে পারছি যে আসলে এনভায়রনমেন্টের কাজের স্কোপ গুলা কি কি। আর আজকে ট্রেনিং এর সাবজেক্ট হচ্ছে হেলথ সেফটি এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম। যেহেতু হুম। আমাদের জীবনে চলতে গেলে বা কোনো ফ্যাক্টরিতে চলতে গেলে এই জিনিসটা অবশ্যই অত্যন্ত জরুরি দরকার। তো জি। আশা করতেছি যে এই বিষয়গুলোতে অনেক ভালো কিছু শিখতে পারবো, আমার আশা হয়তো রয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে শিখবো, প্লাস যা শিখে যাব এটা যেন আমাদের নিত্য দিনের জীবনের যেন কাজে, চলাফেরায় কাজে লাগাইতে জি পারি। জি জি ওইটা থাকবে আমাদের মেইন উদ্দেশ্য। জি স্যার। আর এইটা যেমন আপনারা আমার সাথে সাথে জবাব দিচ্ছেন, পুরাটা সময় যেন এইভাবে পাই ইনশাল্লাহ। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমরা কিছু শিখে তো অবশ্যই যেতে পারবো, প্লাস এটা এমন ভাবে শিখবো যেন জাস্ট বই পড়ার মতো না হয়। আমরা শিখে যাবো এমন ভাবে যেন এটা আমাদের নলেজের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যায়। আমরা একদম মানে প্রতি মুহূর্তে এটাকে কাজে লাগাইতে পারি, যেহেতু আমাদের চলার পথে রিস্ক সবসময়ই থাকে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। আচ্ছা। জসিম ভাই, জসিম উদ্দিন ভাই, জসিম উদ্দিন ভাই কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বাস্থ্য পরিষদে বাস করছি বর্তমানে। আপনার কথা বিএসসি খুব আস্তে আসতেছে। ইঞ্জিনিয়ারে আমি ডিপ্লোমা করছি 2019 সালে স্বাস্থ্য পরিষদ থেকে। বর্তমানে সিভিলের আচ্ছা। বিএসসি করছি। আর হুম। আমার কোম্পানিতে ইতিহাস হিসেবে কাজে জব করছি। আচ্ছা। সাথে থাকেন। আহ, যদিও 50% বুঝছি, 50% বুঝি নেই, তারপরেও প্রশ্ন কইরেন, ইনশাল্লাহ আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার আহ, চেষ্টা করব। আচ্ছা, আজকের মেইন টপিকটা হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? সো হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি? হ্যাঁ, এটা যদি আমরা জানতে চাই, আমি সামনে এটা প্রশ্ন আকারে আসবো, আমি জাস্ট
প্রেজেন্টেশনটা ফর্মালি থাকবে, কিন্তু আমরা কথার মধ্যে থেকে অনেক কিছু শিখে নিব। প্রেজেন্টেশনটা জাস্ট ফলো করবেন। আমার প্রেজেন্টেশন থেকে আমি মনে করি যে আমার সাথে কথা বললে অনেক কিছু বেশি শিখতে পারবেন। আজকের আমাদের লার্নিং অবজেক্টিভটা থাকবে হচ্ছে কি কনসেপ্টস অফ হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ডেফিনেশন কি, লিগ্যাল রেগুলেটরি ফ্রেমওয়ার্কস গুলো কি, স্টেপস অফ কন্ট্রোল আমরা কিভাবে কন্ট্রোল করব, ওই পার্টটা, রিস্ক অ্যাসেসমেন্ট, ইনসিডেন্ট রিপোর্ট, এমার্জেন্সি প্রসিডিউরস, ট্রেনিং এন্ড এডুকেশন। এই পার্টগুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান যখন যাব সবকিছু এক্সপ্লেন করলে তখন বুঝতে পারবেন। সো এই জাস্ট টপিক গুলোতে এত সময় স্পেন্ড করব না, টপিক গুলোর ডিসক্রিপশনে যখন যাব তখন আমরা বেশি টাইম নিব এখানে। আর ইমপ্লিমেন্টিং এ হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, একটা হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেটা ওয়ার্ক প্লেস হোক প্লাস আমাদের ডে টু ডে লাইফে হোক। আচ্ছা, এর মধ্যে কেউ যদি আমাকে একটু বলতে পারেন, এমদাদুল ভাই, ফারহান ভাই অথবা জসিম ভাই, ফাহিম ভাই অথবা জসিম ভাই, হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আপনারা কি বোঝেন? হোয়াট ইজ হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম? হেলথ সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে যতটুকু বুঝি, মানে ইন্ডাস্ট্রি লেভেলে আসলে প্রত্যেকটা কাজের আসলে পরিপূর্ণতা পায় যখনই কাজটাকে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। আমরা ইন্ডাস্ট্রি লেভেলে যখন কাজ করি তখন একটা জিনিস সবসময় দেখি যে সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, সুরক্ষায় প্রথমে। এই জিনিসটা যাতে আমরা ফ্যাক্টরি লেভেলে এনশিওর করতে পারি, এটাই মূলত হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের যে বিষয় আর কি। আচ্ছা, খুব সুন্দর অ্যান্সার, কিন্তু এটাকে যদি আমি একটু সুন্দর করে গুছিয়ে দিই তাহলে কি ভালো হয় না? আমরা সহজ কমন সেন্স দিয়া একটু গুছিয়ে নিই বিষয়টা, হ্যাঁ? বলছি, শরীরকে সুস্থ রেখে বা শরীরকে নিরাপদ রেখে বা সুরক্ষা রেখে কাজ করার ভাই, ব্যবস্থাকে হেলথ অ্যান্ড সেফটি। আচ্ছা, ঠিক আছে। এখন একটু আমি আমার মতো এক্সপ্লেন করি, হ্যাঁ? এমদাদ ভাই, ফাহিম ভাই, সেটা হচ্ছে হোয়াট ইজ হেলথ। হেলথ কি, আমরা ওয়ান বাই ওয়ান ভাঙি, হ্যাঁ, সহজ করি, স্কুল লাইফের মতো। হেলথ বলতে আমরা কি বুঝি? নিজের স্বাস্থ্য স্যার, স্বাস্থ্য মানে শরীর। স্বাস্থ্য। আচ্ছা, আপনারা আনমিউট করাই থাকে, এখন ঘন ঘন প্রশ্ন করব, জাস্ট একটু সময়ের জন্য। আহ তাহলে আমাদের হেলথ গেল, হ্যাঁ, হেলথ গেল। এরপরে কি? সেফটি। আমাদের যে টপিকটা হেলথ এন্ড সেফটি। সেফটি বলতে কি বুঝি? সেফটি মানে হচ্ছে স্যার নিরাপত্তা। তাহলে স্বাস্থ্য ও নিরাপত্তা বা সুরক্ষা, তাই না? ম্যানেজমেন্ট জি সিস্টেম। এখন আসি আসল কথায়, হোয়াট ইজ ম্যানেজমেন্ট সিস্টেম? স্যার, ব্যবস্থাপনার প্রক্রিয়া আর কি। ব্যবস্থাপনা প্রক্রিয়া। এখন যদি এটাকে আমি একসাথে করি তাহলে কি দাঁড়াইতেছে? স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থাপনা প্রক্রিয়া। আচ্ছা, তার মানে কি, আমার স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার্থে আমরা যেই ব্যবস্থাপনা প্রক্রিয়া গ্রহণ করি, যেই সিস্টেম চালু করি, ওইটাই হচ্ছে আমাদের হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেমেটিক ওয়েতে আমরা একটা স্ট্রাকচারাল সিস্টেমেটিক ওয়েতে যেভাবে আমার ওয়ার্ক প্লেস বলেন বা ডে টু ডে লাইফে হেলথ এবং সেফটিকে এনশিওর করতে পারবো, ওইটাই হচ্ছে আমাদের হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। এখন সংজ্ঞাটা একটু সহজ হয়েছে না? জি স্যার। যুক্তিসম্মত হয়েছে। আচ্ছা, এখন যদি দেখি আমরা সংজ্ঞায় কি লিখছি, এ স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্ক টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট অ্যান্ড প্রমোট ওয়েল বিং ইন এ গিভেন এনভায়রনমেন্ট। একটু আগে যা বলছি ওইটাই এখন সংজ্ঞা আকারে চলে আসলো, একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক যেটা আমাদের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট প্রিভেন্ট করতে সাহায্য করবে এবং প্রমোট ওয়েলবিং ইন এ গিভেন এনভায়রনমেন্ট, একটা নির্দিষ্ট পরিবেশে আমার অ্যাক্সিডেন্টের প্রবণতা কমিয়ে আনবে এবং আমার ভালো থাকার পসিবিলিটি বাড়াবে। এটাই হচ্ছে আমার হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা, বা আমার সাথে দ্বিমত থাকলেও বলবেন যে না ভাই আপনার এটা হয় নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি। আগাবো সামনে। জি স্যার, আবার একটু বলেন স্যার, এই সংজ্ঞাটা স্যার আবার।
আচ্ছা, স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, একটা গঠনগত কি বলে অবকাঠামো, অবকাঠামো স্যার। অবকাঠামো যেই অবকাঠামোর মাধ্যমে আমরা প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনা ঘটা থেকে বিরত থাকতে পারবো, এবং প্রমোট ওয়েলবিং মানে ভালো থাকাকে আরো প্রমোট করতে পারবো একটা নির্দিষ্ট পরিবেশে। সেটা আমাদের হইতে পারে যে ওয়ার্ক প্লেস, সেটা আমাদের হইতে পারে বাসাবাড়ি, তাই না? যদিও বাসাবাড়িটা হুম হুম। ম্যানেজমেন্ট সিস্টেম মানে আমরা কর্পোরেট লেভেলে বা আমরা অফিসিয়াল প্রেক্ষাপটে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম মানি, কিন্তু আপনি যদি আপনার ডে টু ডে লাইফে আপনার কমিউট বলেন, আপনার যাতায়াত বলেন, আপনার বাসাবাড়িতে থাকা বলেন, সব ক্ষেত্রেই যদি আপনি হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজ করে চলেন, মানে একটা স্ট্রাকচার গঠনগত ওয়েতে চলেন, তাহলে কিন্তু ওইটা আপনি বাসাবাড়িতেও ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনার ডে টু ডে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তাই না? এখন আমাদের জি লাইফে স্যার, জি। দেখেন কি চলতেছে, হিট ওয়েভ চলতেছে, তাই না? এই যে জি প্রচন্ড গরম চলতেছে, এটা কি শুধু আমাদের কাজের জায়গাতে, শুধুমাত্র অফিসে তা না, বাসায়ও কিন্তু এটা আমাদের জন্য একটা বড় হ্যাজার্ড, তাই না? জি এটা আমাদের জি। হেলথগত একটা হ্যাজার্ড। সো আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে মেনটেন করি যে না, আমি প্রতি 10 মিনিট পর পর একটু পানি খাবো, আমি প্রতিদিন সকালে বের হওয়ার সময় ছাতা মাথায় দিয়ে বের হবো, এটা যদি মনে করেন আপনি এসওপি আকারে করে নিলেন যে আমার এটা রুটিন, প্রতিদিনের রুটিন, আমি এই গরম যতদিন চলবে আমি একটা পানির বোতল সাথে নিব, আমি একটা ছাতির সাথে নিব, আমি বাইরে যাওয়ার সময় ছাতি মাথায় দিব, আমি প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর একটু একটু পানি খাবো। এটা কিন্তু একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক, তাই না? একটা অবকাঠামোগত আপনি নিয়ম করে নিছেন আপনার প্রতিদিনের লাইফে যে আমি প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর পানি খাবো, আমি ছাতি মাথায় দিয়ে যাব, আমি যত সম্ভব বাইরে না যাব, তাই না? এই যে একটা বা নিয়ম তান্ত্রিক চলা, যেটা আমাকে কোনো অ্যাক্সিডেন্ট হওয়া থেকে রক্ষা করবে এবং আমার ভালো থাকা একটা পসিবিলিটি বাড়াবে, ওইটাই হচ্ছে আমার হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আগাইলাম সামনে। এই সংজ্ঞাটা আরো ব্রড আকারে আসবে, আমরা সামনে গেলে দেখতে পারবো। আচ্ছা, ইম্পর্টেন্স অফ হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট এইখানে লেখাই আছে, তারপরও আমরা জাস্ট নিজেদের মতো করে চিন্তা করি একটু। নিজের ব্রেন থেকে আসলে না ওইটা মনে থাকে, আপনি জাস্ট বই বা প্রেজেন্টেশন একটা দেখে গেলাম ওইটা খেয়াল থাকে না। সো আমি করব, অবশ্যই প্রেজেন্টেশন ফলো করব, কিন্তু আগে দেখি আমরা ব্রেন থেকে কয়েকটা বের করতে পারি কিনা। যে ইম্পর্টেন্স অফ হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম কেন জরুরি, হোয়াই হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ক্রুশাল ইন এনি সিচুয়েশন। এটা কিন্তু একদম সিম্পল একটা জিনিস, হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম যে কোনো সিচুয়েশনে কেন এটা গুরুত্বপূর্ণ, দু একটা যদি বলতেন। এমদাদুল ভাই, এবার আপনি বলেন। জি, হ্যালো, জি আমার জি কথা শুনতে পাচ্ছেন? জি, আবার জি জি কোশ্চেনটা জি একটু করবেন, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কি কোন পর্যন্ত ছিলেন, আমি কি একটু না, আপনার কথা রিভাইজ আমি করবো? শুনতে না না, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, জাস্ট কোশ্চেনটা আমি একটু বুঝি আনমিট করতে যে। আচ্ছা আচ্ছা। জি, কোশ্চেনটা আবার তো একটু। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ক্রুশাল ইন এনি সিচুয়েশন, কেন আমাদের যে কোনো সিচুয়েশনে হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা রক্ষা করা বা হেলথ অ্যান্ড সেফটিকে মেনটেন করা, ম্যানেজ করা গুরুত্বপূর্ণ বা আমাদের জরুরি কেন? প্রত্যাহিক জি, আমাদের প্রত্যাহিক জীবনে আমরা যাই করি না কেন, সেটা আমাদের কর্মক্ষেত্রে, আমাদের প্রত্যাহিক জীবনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটুকু মনে করি, কারণ আমাদের স্বাস্থ্যটাই প্রথম, নিরাপত্তাটাই প্রথম। আমরা যদি আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত না রাখতে পারি, আমাদের কর্মক্ষেত্রে বলেন, আমাদের বৈহিক জীবনে বলেন, বাহ্যিক জীবনে বলেন, তাহলে আসলে বিষয়টা আসলে ইফিসিয়েন্সিটা আসলে খুব গুড হবে না, মানে এটার ইফেক্টটা আসলে গুড হবে না। এর জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা কর্মক্ষেত্রে হোক, আমাদের স্বাস্থ্যটা সুরক্ষাটা নিশ্চিত করতে হবে, আমি যেটুকু বুঝি আর কি। অনেক সুন্দর অ্যান্সার। এখন আমাকে জাস্ট স্কুল কলেজ লাইফের একটা প্রশ্নের উত্তর দেন তো। সেটা হচ্ছে একটা মানুষের জীবনে মৌলিক চাহিদা কি কি? আমরা ছোটবেলায় পড়ছি না মৌলিক চাহিদা, যৌগিক চাহিদা? জি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, বাসস্থান। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটাই তো পড়ছি মনে হয়। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, খাদ্য, বস্ত্র, বাসস্থান মৌলিক চাহিদাটা কখন আমার জন্য দরকার? যদি আমি
ভালো থাকি, আমি যদি বেঁচে থাকি, তাই না? এখন আমি যদি বেঁচেই না থাকি, আমার যদি জীবন সংখ্যাই থাকে, তখন কিন্তু ওইটা আরো বেশি ইম্পর্টেন্ট, খাদ্য বস্ত্র বাসস্থানের থেকেও, তাই না? আমি যখন লাইফ রিস্কে থাকি, জি তখন কিন্তু আমার মাথায় খাওয়ার চিন্তা থাকে না, তখন কিন্তু আমার জামা কাপড়ের চিন্তা থাকে না, তখন কিন্তু আমার বাসা বাড়ির চিন্তা থাকে না, আগে নিজের জীবন বাঁচানোর চিন্তা থাকে, ঠিক কিনা? জি জি যদিও ওই তিনটা মৌলিক চাহিদা, তারপরও জীবনটা সবার আগে, জীবনের জন্যই এত কিছু করা, তাই না? সো দেখেন, জি আমাদের এই পয়েন্ট আকারে কিছু অপশন দেওয়া আছে, এটা যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কি আছে? প্রোটেকশন অফ হিউম্যান লাইফস ফার্স্ট ইম্পর্টেন্স। কেন আমাদের হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম দরকার? মানুষের জীবন রক্ষার্থে, তাই না? যেহেতু হেলথ এন্ড সেফটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই ক্ষেত্রে একটা মানুষের জীবন রক্ষার্থে হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বা হেলথ এন্ড সেফটিকে প্রপারলি ম্যানেজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই দেখি খবরে, যদিও এটা দুঃখজনক, আমাদের দেশে কনস্ট্রাকশনে বলেন, অথবা ওয়ার্ক প্লেসে বলেন, অথবা রাস্তাঘাটে বলেন, রেগুলার এই অনলি হেলথ এন্ড সেফটিটাকে প্রপারলি ম্যানেজ না করার কারণে অহরহ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মৃত্যু হচ্ছে। আমরা রেগুলার খবর দেখলেই প্রতিদিন একটা না একটা শুনতে পাচ্ছি। কিন্তু সবাই যদি এই জিনিসটা নিয়ে অ্যাওয়্যার হতো, এটা নিয়ে আরো সচেতন হতো, আমি মনে করি যে এই বিষয়টা আরো অনেক কমে আসতে পারতো। তো আমরা চেষ্টা করব যেন এই বিষয়গুলো আমরা প্রতিদিন ডে টু ডে লাইফে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর কি আছে দেখেন, হিউম্যান লাইফস এর পরে আমাদের লিগ্যাল এবং রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, আমাদের দেশে আইন আছে, শ্রম আইন আছে, তাই না? ওয়ার্ক প্লেসের জন্য আইন আছে, আইনে বলা আছে হেলথ এন্ড সেফটির কথা, স্বাস্থ্য সুরক্ষার কথা, আপনার লেবার ল এর মধ্যে বলা আছে হেলথ এন্ড সেফটির কথা, তাই না? সো ওইটাও আমাদের লঙ্ঘন করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের হেলথ এন্ড সেফটি ম্যানেজ করতে হবে। আচ্ছা, এমপ্লয়ির ওয়েল বিইং, আমার যারা অর্গানাইজেশনে এমপ্লয়ি আছে বা ওয়ার্কার আছে, তাদের ভালো থাকা, তাই না? ভালো থাকার জন্য হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিডিউস ফাইন্যান্সিয়াল কস্ট, এইখানে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকে মনে করে কি, যে এই এত স্ট্যান্ডার্ড, এত হেলথ এন্ড সেফটি ম্যানেজ করে, এত ফায়ার ডোর কিনা, এত স্মোক ডিটেক্টর কিনা, এত ফায়ার এক্সটিংগুইশার কিনা, এত সেফটি ইকুইপমেন্টস কিনা, এটা ওয়েস্ট অফ ফাইন্যান্সিয়াল, মানে টাকা পয়সার লস, তাই না? আসলে কি এটা, কি মনে হয়, আসলে কি এগুলা করা মানে ফাইন্যান্সিয়াল ওয়েস্টেজ কিনা? জি না একটা এই 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 বিষয়টা এরকম যে আমি যেটুকু মনে করি আর কি, যে একটা ইন্ডাস্ট্রি বলেন বা একটা কর্মক্ষেত্রে যেখানেই বলেন, যে এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো আসলে ফিনান্সিয়ালি যে কস্টটা দাঁড়ায় সেটা আসলে আহ, যৌক্তিকতা আছে। যেরকম একটা যে কোনো ধরনের একটা ছোট্ট দুর্ঘটনা একটা বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে যদি আমরা একদম। আগের থেকে সতর্ক হয়ে থাকি বা সচেতনমূলক ব্যবস্থা, বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে থাকি, তাহলে আমাদের ওই ধরনের বিপর্যয় সম্মুখীন না হতে পারে, যদি আমরা এইটাই সচেতন হই কিন্তু আর কি। আসলে কি আমাদের যারা অর্গানাইজেশনের টপ লেভেলে আছে বা যারা ইসে আছে, তারা কি এটাকে আসলে এইভাবে নেয়? খুব সহজভাবে নিতে চায় না, বা তারা তো ইন্ডাস্ট্রি লেভেলে মূলত তো ফার্স্ট সেই ক্ষেত্রে, প্রায়োরিটিতে প্রোডাকশনটাই হ্যাঁ, তাদের মোস্ট এটাই। প্রায়োরিটি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? অ্যাওয়্যার করা, তাই না? যে আমরা যদি ই করি, আমরা যদি প্রোডাক্টিভিটি বাড়ে, এইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু আছে। এটা হচ্ছে টপ ম্যানেজমেন্টকে অ্যাওয়্যার করতে হবে, মোটিভেট করতে হবে, যে আমরা যদি ভালো স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকি, আমাদের প্রোডাকশন আরো বাড়বে, আমাদের এফিসিয়েন্সি আরো বাড়বে, আমাদের ওয়ার্কাররা ভালো মতো কাজ করতে পারলে আরো এফিসিয়েন্সি বাড়বে। এই যে প্রমোট করা, এই জিনিসগুলো আসবে আমাদের ট্রেনিং এর মধ্যেও, সামনে এই পার্ট গুলো আসবে, আমি জাস্ট মাঝখান থেকে বললাম। কিন্তু এই জিনিসগুলো অ্যাওয়ারনেস ছড়াইতে হবে, নট অনলি টপ টু টপ ম্যানেজমেন্ট, শুধু টপ ম্যানেজমেন্টকেই যে অ্যাওয়ার করতে হবে তা না, আমার জুনিয়র যারা আছে, ওয়ার্কার লেভেলে যারা আছে, আমার কলিগ যারা আছে, সবার মধ্যে আমরা যেন এটা ছড়াই দিতে পারি।
আচ্ছা, কেন আমি ফাইন্যান্সিয়ালের কথা বললাম, যে আমাদের একটা হোয়াই ইম্পর্টেন্ট এর মধ্যে একটা অপশন আছে যে ইনহ্যান্স, কি রিডিউস ফাইন্যান্সিয়াল কস্ট। কিভাবে এটা আমার খরচ কমাবে, তাই না? দেখেন, আপনি চিন্তা করেন, যদি আপনার হেলথ এন্ড সেফটি ম্যানেজ করা না থাকে, বা আপনার যদি রিস্ক থাকে, আপনার যদি পটেনশিয়াল হ্যাজার্ডস থাকে, সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার যে পরিমাণ ক্ষতি হবে, তার তুলনায় এই যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট গুলো করা হয়, এটা অত্যন্ত নগণ্য। জাস্ট আপনি যদি মনে করেন যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়, প্রপার ইকুইপমেন্ট না থাকার কারণে যেই পরিমাণে ক্ষতি হয়, পার্সেন্টেজ আকারে হিসাব করলে ওইটা প্রিভেন্ট করা যেত খুব ফ্র্যাকশনাল মার্জিন, একটা খুব ছোট কস্ট ইনভেস্ট যদি করে রাখতো, তাহলে অনেক বড় ধরনের একটা কস্ট থেকে অন্য বড় মানে ফাইন্যান্সিয়াল রিস্ক থেকে তারা ওইটাকে মানে ঠেকায় প্রিভেন্ট করতে পারতো, তাই না? সো রিডিউস ফাইন্যান্সিয়াল কস্ট, এক হিসাবে এটা আমার ফাইন্যান্সিয়াল কস্টকে কমায় নিয়ে আসে। আচ্ছা, শুধু যে ইনসিডেন্ট তাও না, আমার যদি একটা ওয়ার্কার ভালো পরিবেশে কাজ করে, সে যদি অসুস্থ না হয়, সে, দেখেন, শুধু প্রোডাকশনের দিক থেকেও যদি চিন্তা করেন, যে একটা ওয়ার্কার যদি অসুস্থ না হয়, সে যদি প্রপারলি ফুল টাইম প্রপারলি সুস্থ শরীরে কাজ করতে পারে, তাহলে কি আমার প্রোডাকশন বাড়বে? নাকি আমার প্রতিদিন দুইটা চারটা করে ওয়ার্কার অসুস্থ হয়ে আছে, ছুটিতে আছে, সেক্ষেত্রে আমার প্রোডাকশনের এফিসিয়েন্সি কমে আসবে, আমার প্রোডাকশন কমে আসবে, আমার ফাইন্যান্সিয়াল এখানেও তো একটা ড্যামেজ হচ্ছে, তাই না? সো এভাবে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে অবশ্যই হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম আমার ফাইন্যান্সিয়াল কস্টকে রিডিউস করতে হেল্প করবে। আচ্ছা, ইনহ্যান্স রেপুটেশন। আপনার অর্গানাইজেশন যদি হেলথ অ্যান্ড সেফটি মেনটেন করে চলে, সেই ক্ষেত্রে আপনার অর্গানাইজেশন কি মানে রেপুটেশন বাড়বে না কমবে? এটা যদি আমাকে একটু বলতেন। সাপোজ আমার অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং, এই অর্গানাইজেশনটা হেলথ এন্ড সেফটি প্রপারলি মেনটেন করে চলে, তাহলে কি আমার অর্গানাইজেশনের রেপুটেশন ইনহ্যান্স হবে, বাড়বে না কমবে? ফাহিম ভাই? অবশ্যই পারবে। অবশ্যই বাড়বে, তাই না? কিভাবে বাড়বে? আমি তো হেলথ এন্ড সেফটি মেনটেন করতেছি, এটা আমার রেপুটেশনে কিভাবে গেল? জি, এখানে যদি আমরা হেলথ সেফটিটা এনশিওর করতে পারি, তাহলে দেখা গেছে যে রেপুটেশনের যে বাড়ার কথাটা বলতেছেন, সেটা হলো যে আমরা অনেকেই অবগত হব বা জানবো যে না, ওই অর্গানাইজেশন বা ওই প্রতিষ্ঠানটা হেলথ সেফটির বিষয়ে মানে আহ, অনেক বেশি জোর দিছে, তো ওরা স্বাস্থ্য নিশ্চিত করে কাজ করে। তো সেক্ষেত্রে অনেক সেটা যদি আমরা ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তা করি, তাহলে এটা এরকম একটা বিষয় নিয়ে আসবে যে না, ঠিক আছে, ওরা হেলথ সেফটির বিষয়টা মেনে কাজ করে, বা আহ, ওখানে স্বাস্থ্যটা নিরাপদ নিশ্চিত ভাবে কাজ করা যায়, নির্বিচ্ছিন্ন ভাবে কাজ করা যায়। আচ্ছা, তাহলে অবশ্যই আমাদের রেপুটেশন ইনহ্যান্স হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখেন, সেই ক্ষেত্রে আরো কত বেনিফিট আছে। আমার এইচআর টিম বলেন, তাদের ম্যান পাওয়ার, যে এই যে মানুষ চলে যায়, চাকরি ছেড়ে দেয়, এই জিনিসটাও কিন্তু কমে আসবে। হ্যাঁ, ফাইনান্সিয়ালি কিন্তু এটাও অনেক হেল্পফুল। এরকম আরো অনেক কিছু আছে যদি আমরা ওইভাবে চিন্তা করি আসলে। সো এগুলো মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছড়াই দিতে হবে। যত অ্যাওয়ারনেস ছড়ানো হবে, যত মানুষের সাথে শেয়ার করা হবে, অত রেপুটেশন বাড়বে। একটা অর্গানাইজেশনে আমি যদি জব নিতে যাই, আমি অবশ্যই ওই জায়গায় একটা খোঁজ নিব যে আসলে অর্গানাইজেশনটা কেমন। যখন আমি শুনবো যে না, ওই অর্গানাইজেশনটা ভালো, সবকিছু মেনটেন করতেছে, তারা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, তারা প্রসেস প্রসিডিউর মেনে চলে, অবশ্যই আমার কাছে ওই অর্গানাইজেশনের রেপুটেশন ইনক্রিজ হবে। আচ্ছা, তারপরে কি আছে? রিস্ক ম্যানেজমেন্ট। তারা একটা অর্গানাইজেশনে যখন হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রপারলি ইমপ্লিমেন্ট করা থাকে, তখন অবশ্যই রিস্কটাকে তারা ম্যানেজ করতে পারে। যত রিস্ক থাকে আমাদের ওই ওয়ার্ক প্লেসে বা অকুপেশনাল যে হেলথ এন্ড সেফটিটা আছে, ওইটার রিস্কটাকে ম্যানেজ করা যায়। তারপরে কি আছে? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। যখন প্রপারলি হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্টেশন হয়, যখন একটা সিস্টেমেটিক ওয়েতে ম্যানেজমেন্ট চলে, তখন অবশ্যই আস্তে আস্তে ওইটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হইতে থাকে। কারণ কি, যখন একটা ম্যানেজমেন্ট সিস্টেমেটিক ওয়েতে চলবে, তখন তাদের ডে টু ডে লাইফে যে
ফল্ট গুলো আছে, যে জায়গায় হ্যাজার্ড গুলো আছে, যে জায়গায় রিস্ক গুলো আছে, ওইটা তারা আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই করলে ওইটা যখন মিটিগেট করবে, এটা কারেক্টিভ অ্যাকশন নিবে, অবশ্যই আমার অর্গানাইজেশনের কন্টিনিউয়ালি ইমপ্রুভমেন্ট হইতে থাকবে। দুনিয়া বা ওয়ার্ল্ড বলেন সবসময় ইমপ্রুভ হচ্ছে, প্রত্যেকটা জিনিস, নতুন নতুন জিনিস আসতেছে অহরহ। আগে যেই সেফটি ইকুইপমেন্ট গুলো ছিল তার থেকে এখন অনেক মডার্ন সেফটি ইকুইপমেন্ট আছে। আমি যদি প্রপারলি মেনটেন করি, আমি যদি ওইটাকে রিস্ক অ্যানালাইসিস করি, আমি অবশ্যই বলতে পারবো যে আমার অর্গানাইজেশনে আগে ম্যানুয়াল ফায়ার সিস্টেম ছিল, এখন অটোমেশন চলে আসছে, আমি ওইটা অ্যাড করব। সেই ক্ষেত্রে কিন্তু আমার সেফটি বা আমার কন্টিনিউয়াল একটা ইমপ্রুভমেন্ট হইতে থাকলো, তাই না? তারপরে কি আছে? লিগ্যাল এন্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি। লিগ্যাল পার্টটা আমরা আরো একটা পয়েন্টে বলছি, ইথিক্যাল পার্টটা বলি। এটা আমার কাছে সব থেকে বড়। একটা অর্গানাইজেশন বলেন বা আপনার জীবন যাত্রায়, যখন আমরা তো মানুষ, তাই না? সামাজিক জীব, বা মানুষকে আল্লাহ ওইভাবে তৈরি করছে। সো ইথিক্স, আমাদের যে বিবেক, এই বিবেকটা কিন্তু মানুষ ছাড়া আর কারণ নাই। সো আমাদের এই যে গুণটা, এই বিবেকের কাছে প্রশ্ন করলেই আমরা বলতে পারবো যে কেন আসলে হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এতটা জরুরি। একটা মানুষ যদি তার বিবেক দিয়ে কাজ করে, সে অবশ্যই এটা ইম্পর্টেন্সটা মানে প্রপারলি ইমপ্লিমেন্ট করবে, যে আমার দায়িত্ব একটা মানুষের স্বাস্থ্য রক্ষা করা। আমরা রাস্তায় যদি দেখি কেউ অসুস্থ হয়ে পড়ে গেছে, যদি আমি ইথিক্যাল পার্সন হয়ে থাকে, আমার যদি বিবেক থেকে থাকে, আমি অবশ্যই তার কাছে যাব এই হিট ওয়েভের মধ্যে, যে আপনি একটু পানি খান, আমার হাতে যদি পানি থাকে, বা আমি তাকে ধরবো, একটা ছায়া নিয়ে যাব, তাই না? অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষ সামাজিক জীব হিসাবে আমাদের অবশ্যই ইথিক্যাল রেসপন্সিবিলিটির মধ্যেও হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা জরুরি বা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে? এতটুকু বুঝতে তো কারো কোনো অসুবিধা হয় নাই? আমি কি সামনে আগাবো? হ্যাঁ স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, potential risks and consequences if not follow having proper system in place, তাই না? এই যে আমরা যে বেনিফিট গুলাই দেখলাম, ওইটারই ডিরেক্ট অপোজিটও বলতে পারেন, যে আমার যদি প্রপার রিস্ক বা হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করা না থাকে, সেক্ষেত্রে আমার কি কি ক্ষতি হইতে পারে। এতক্ষণ আমরা দেখছি যে কেন আমাদের গুরুত্ব, এখন এক্সাক্ট অপোজিট, যে আমাদের অ্যাক্সিডেন্ট ইনজুরি হবে। আমরা যদি হেলথ এন্ড সেফটি ম্যানেজ না করি, অবশ্যই আমার অ্যাক্সিডেন্ট এবং ইনজুরির পরিমাণ বেড়ে যাবে, হেলথ ইস্যু হবে, আমাদের স্বাস্থ্যের অবনতি হবে। লিগ্যাল কনসিকুয়েন্সেস, আমাদের লিগ্যালি অনেক সমস্যা ফেস করতে হবে। লিগ্যাল যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ওগুলো যদি না মানি, অবশ্যই আমাদের আইনগত সমস্যার সম্মুখ হইতে হবে, তাই না? ফাইনান্সিয়াল কস্ট, যদি আমার কোনো ইনসিডেন্ট হয়ে যায়, আমার ওয়ার্কারের কোনো ইনসিডেন্ট হয়ে যায়, অবশ্যই এটা আমার জন্য একটা ফাইনান্সিয়াল কস্ট। ডিক্রিজ মোরাল অ্যান্ড প্রোডাক্টিভিটি, তাই না? আমার প্রোডাক্টিভিটি অবশ্যই কমে আসবে। আমার যদি একজন ওয়ার্কার অসুস্থ থাকে, এই যে অস্বস্তিকর গরম, এর মধ্যে যদি একটা ফ্যাক্টরিতে প্রপার ভেন্টিলেশন, প্রপার ফ্যান না থাকে, প্রপার টেম্পারেচার না থাকে, মানে ব্রিদেবল টেম্পারেচার না থাকে, অবশ্যই আমার প্রোডাক্টিভিটি কমে আসবে। একটা সুস্থ ঠান্ডা পরিবেশে একটা ওয়ার্কার যত পরিমাণে প্রোডাক্টিভিটি দিতে পারবে বা প্রোডাকশন দিতে পারবে, কখনোই একটা অসুস্থ পরিবেশে ওই পরিমাণ প্রোডাকশন দিতে পারবে না। দ্যাটস ফ্যাক্ট। আচ্ছা, তারপর হচ্ছে রেপুটেশন ড্যামেজ। ওই যে যেটা আমরা আগের পয়েন্টে বললাম, ওইটারই এক্সাক্ট অপোজিট। যখন আমার অর্গানাইজেশনে আমি প্রপারলি মেনটেন করব না, যদি আমার একটা ইনসিডেন্ট হয়ে যায়, অবশ্যই এটা জানাজানি হবে, সেই ক্ষেত্রে আমার অর্গানাইজেশনের রেপুটেশন হ্যাম্পার হবে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এই হেলথ এন্ড সেফটির সাথে এনভায়রনমেন্ট ওতপ্রোতভাবে জড়িত। আমি কেমিক্যাল নিয়ে কাজ করি, সাপোজ আমি কেমিক্যালকে প্রপারলি মেনটেন করতেছি না, ওইটা আমার এনভায়রনমেন্টকেও এফেক্ট করবে, প্লাস আমার স্বাস্থ্য বা আমার হেলথের উপরেও ওইটা ইম্প্যাক্ট করবে, তাই না? লস অফ বিজনেস অপরচুনিটিস, যখন আমার রেপুটেশন কমে আসবে, আমার যখন আমার ক্লায়েন্ট বা যারা আমার কাস্টমার বলেন বা বায়ার বলেন বা আমার ক্লায়েন্ট বলেন, তারা যখন জানবে যে আমরা প্রপার হেলথ এন্ড সেফটি মেনটেন করি না, অবশ্যই অবশ্যই আমার রেপুটেশন তার কাছে খারাপ হবে, আমার বিজনেস তারা দিবে না। সেই ক্ষেত্রে আমার বিজনেসের লস হবে, বিজনেস অপরচুনিটি কমে আসবে। ল্যাক অফ এমপ্লয়ি ট্রাস্ট, যখন আমার অর্গানাইজেশনে
আমি হেলথ অ্যান্ড সেফটি মেনটেন না করব, আমার এমপ্লয়ি যারা আছে তারা অবশ্যই আমার উপর থেকে বিশ্বস্ততা হারিয়ে ফেলবে। তারা আমাকে আর ট্রাস্ট করবে না, তারা অন্য জায়গায় একটা অপরচুনিটি পেলে অবশ্যই তারা সুইচ করবে। এটাই স্বাভাবিক। এইখানে কি কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই পার্টটা আমি একটু ফাস্ট গিয়েছি, বেশি প্রশ্ন করি নাই, কারণ হচ্ছে আগের পার্টের এক্সাক্ট অপোজিটই এটা ধরতে গেলে। আঁকাবো আমি সামনে। কি আগান? স্যার কন্টিনিউ করুন স্যার। Okay, একটু ভাই, আমি একটু পানি খেয়ে নিই, 1 মিনিট। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ডেফিনেশন অফ হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, প্রপার ডেফিনেশন যেটা, ওটা এক কথায় সংজ্ঞা ছিল, এখন যদি আমরা ওটাকে এক্সপ্লেন করি আরো, যে এ হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। দেখেন এই জায়গায় হাইলাইট করা আছে, যে পয়েন্টগুলো হচ্ছে বোল্ড করা আছে, এই পয়েন্টগুলো জাস্ট একটু ফলো করবেন। স্ট্রাকচার্ড মানে কি, গঠনগত হইতে হবে। একটা হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট, প্রপার হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট হইতে হলে কি কি গুণ থাকতে হবে, ওইটা আমরা এখান থেকে নিব। সেটা হচ্ছে একটা হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ স্ট্রাকচার্ড মানে কি গঠনগত অ্যাপ্রোচ উইদিন অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের মধ্যে গঠনগত অ্যাপ্রোচ দ্যাট একমপ্লিশেস, যেটা অর্জন করে পলিসি এবং প্রসিডিউরস এর মাধ্যমে, নিয়ম ও নীতির মাধ্যমে, নিয়মমালা ও নীতিমালার মাধ্যমে, প্র্যাকটিস টু আইডেন্টিফাই মিটিগেট, হ্যাঁ, যেটা প্র্যাকটিস করবে, আইডেন্টিফাই করবে এবং মিটিগেট করবে এবং ম্যানেজ করবে রিস্ক রিলেটেড টু হেলথ অ্যান্ড সেফটি। আচ্ছা, এটা যদি সহজ ভাষায় বলি, একটা গঠনগত উপায়ে একটা অর্গানাইজেশনে আমরা যখন একটা গঠনগত উপায়ে পলিসি প্রসিডিওরের মাধ্যমে, আমার গঠনটা কিভাবে তৈরি হবে, পলিসি এবং প্রসিডিওরের মাধ্যমে, নিয়ম নীতিমালার মাধ্যমে মেনটেন করে একটা অর্গানাইজেশনে যখন আমরা হেলথ অ্যান্ড সেফটি রিস্কটাকে আইডেন্টিফাই করব, মিটিগ্রেট করব এবং ম্যানেজ করব, তখন ওইটা হচ্ছে আমার হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। আবারও বলি, একটা নির্দিষ্ট অর্গানাইজেশনে পলিসি প্রসিডিউরের মাধ্যমে একটা স্ট্রাকচার্ড ওয়েতে যখন আমরা হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড যে রিস্ক আছে ওই রিস্কটাকে আইডেন্টিফাই করতে পারবো, মিটিগ্রেট করতে পারবো এবং ওই রিস্কটাকে ম্যানেজ করতে পারবো, সেই উপায়টাই হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। বোঝা গেছে কিনা? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যে এতক্ষণ ধরে এই শুধু রিস্ক হেলথ সেফটি হ্যাজার্ড এগুলো শুনতেছি, আসলে রিস্ক জিনিসটা কি? হোয়াট ইজ রিস্ক? জি, বলতে বোঝায় ঝুঁকি থাকে। জসিম ভাইয়ের কথা খুবই মানে কিছু বুঝাই যায় না, মাইকটা একটু কাছে নিয়ে বলতে পারলে হয়তো ভালো হইতো। আর কিন্তু বলতে বোঝায় ঝুঁকিতে থাকা, তাদের ঝুঁকি। আচ্ছা, আর তাহলে হ্যাজার্ড কি? ফাহিম ভাই আছেন? স্যার একটা হচ্ছে ঝুঁকি আর একটা হচ্ছে গিয়া স্যার আপদ আর কি, বা বিপদ, এমন কিছু আর কি স্যার। একই তো হইলো। একই স্যার, মানে আহ, এই জিনিসটা আমি একটা একটু হচ্ছে ট্রিকি কোশ্চেনই করছি আজকে, প্রথমবারের মতো। দেখবেন যে এই জিনিসটা এমন ভাবে ক্লিয়ার হয়েছে, আর কখনো কোনোদিন কনফিউজড হবেন না, ইনশাল্লাহ। এটা আপনাদের মুখ থেকেই আমি এই প্রশ্নের অ্যান্সার বের করব। এমদাদুল ভাই, হোয়াট ইজ জি, রিস্ক এন্ড হোয়াট ইজ হ্যাজার্ড? কোনটা রিস্ক আর কোনটা হ্যাজার্ড?
রিস্ক হলো কোনো কাজের আসলে একটা বিপর্যয় থাকতে পারে, একটা কাজ করতেছি, একটা কাজের যে কোনো ধরনের একটা বিপর্যয় ঘটতে পারে, এটাকে আমরা সাধারণত রিস্ক বলি। আরেকটা হলো হ্যাজার্ড, হলো বিপর্যয়। কোনো কাজ করতেছি, ওটা বিপদ ঘটে গেছে বা বিপদ আহ, হয়ে গেছে, ওই মানে ঘুরে ফিরে একটা। তো একই দাঁড়াইলো, দুইটাই বিপদ তাই না? তাইলে দুইটার নাম দুইটা হইলো কেন? এটা আমরা যাব। জাস্ট আমরা বলি এই যে আমরা যে একটু আগে পয়েন্ট গুলাই দেখছি যে লিগ্যাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বাংলাদেশে কোন কোন ল এর মধ্যে বা কোন কোন স্ট্যান্ডার্ডে বলা আছে হেলথ এন্ড সেফটির কথা। এই জায়গাটায় জাস্ট পয়েন্ট গুলো আমরা দেখি। বাংলাদেশ লেবার ল 2006 অ্যামেন্ডমেন্ট আছে 2013 এন্ড 2018-এ। বাংলাদেশ লেবার রুলস এ বলা আছে। আইএসও 45,000 নামে একটা স্ট্যান্ডার্ডই আছে, যেটা নিয়ে আমি কাজ করি, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংগুইশিং অ্যাক্ট 2003 এবং ফায়ার প্রিভেনশন এক্সটিংগুইশিং রুলস 2014। এই পার্টগুলোতে বাংলাদেশের ল বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হেলথ অ্যান্ড সেফটির কথা উল্লেখ করা আছে। আরো অহরহ অনেক স্ট্যান্ডার্ড আছে, কিন্তু এগুলো নর্মালি বাংলাদেশের প্রসপেক্টিভে মেনে চলা হয়। আচ্ছা, এখন আমরা এই যে হ্যাজার্ড এবং রিস্ক এর পার্টটাতে যাই। হ্যাঁ, কারণ আমরা এর পরের যে পার্টটাতে, এই পার্টটা ক্লিয়ার না হলে পরের কোনো কিছুই আমরা বুঝতে পারবো না। আচ্ছা, সেটা হচ্ছে হোয়াট ইজ হ্যাজার্ড এবং হোয়াট ইজ রিস্ক। আমার দিকে তাকাবেন একটু, হ্যাঁ? আমি ক্লিয়ার করে দিই। এটা মনে করেন একটা ইলেকট্রিক্যাল ওয়্যার, তাই না? আমার হাতে সাপোজ এই ক্যামেরা এখন আসতেছে, এই যে একটা ইলেকট্রিক্যাল ওয়্যার। এটা কি, মনে করেন এটা কারেন্ট আছে, অ্যাক্টিভ, মানে লাইভ। এটা লাইভ ইলেকট্রিসিটি এটার মধ্যে দিয়ে ফ্লো করতেছে। তাহলে এটা কি আমার জন্য রিস্ক না হ্যাজার্ড? কে বলতে পারবেন? এই হ্যাজার্ড তারটা, স্যার, এটা এটা হ্যাজার্ড। হ্যাজার্ড স্যার। তাহলে আমার রিস্ক কি হবে? রিস্ক হয়েছে গিয়া, এটা যদি ছুঁই আমি, এটা আমার তাহলে রিস্ক হয়ে যাবো বা। আচ্ছা, পারফেক্ট অ্যান্সার। তাইলে আপনি এইটারই যদি সংজ্ঞা আকারে নেন, তাহলে কোনটা রিস্ক হইলো আর কোনটা কি হ্যাজার্ড হইলো? আপনি কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছেন, কিন্তু সংজ্ঞা বলতে গিয়ে এটা মিলাইতে পারেন নাই। আবার একটু চিন্তা করে দেখেন যে আমি কি বলছি। এই তারটা যদি আমার হ্যাজার্ড হয় আর এটার মধ্যে যে ইলেকট্রিসিটি আছে ওইটা যদি আমার রিস্ক হয়, তাইলে হ্যাজার্ড কি আর রিস্ক কি? মানে হ্যাজার্ড হয়েছে এই গিয়া স্যার, মানে রিস্ক জিনিসগুলোর মাঝে হ্যাজার্ড হয়ে, মানে হ্যাজার্ড জিনিসগুলো স্যার রিস্ক হয়ে থাকে, রিস্কি হয়ে যায়। মানে হ্যাজার্ড রিস্ক হয়েছে স্যার এমন আর কি। আর একটু আগাইলেই হইতো। আচ্ছা, আমি বলে দিব না আরো পেঁচাবো? স্যার বললেন না স্যার, বললেন না স্যার। আচ্ছা, স্যার বলা লাগবে না, ভাই বলবেন, তাহলে বেশি খুশি হব। তাইলে দেখবেন যে গল্প করে আরো মজা পাবো। আমরা তো গল্প করতেছি, গল্পের তালে তালে যেহেতু শিখতেছি। আহ এই ডিস্টেন্সটা আমরা ক্রিয়েট না করি, আমরা ভাই ভাই থাকি, দেখবেন অনেক কিছু আপনিও বইলা কমফোর্ট ফিল করবেন, আমিও বইলা কমফোর্ট ফিল করবো। ঠিক আছে? হ্যাজার্ড হচ্ছে যেই জিনিসের মাধ্যমে আমার মধ্যে রিস্কটা আসবে, ওইটা হচ্ছে হ্যাজার্ড। মানে যার মাধ্যমে কোনো ক্ষতি হবে ওইটা হচ্ছে হ্যাজার্ড, এবং যেই ক্ষতিটা হবে ওইটা হচ্ছে রিস্ক। এখন ক্লিয়ার হয়েছে কিনা? আপনি কিন্তু এই এই জিনিসটাই বলছেন, হয়েছে আপনার জিনিসটা, কিন্তু সংজ্ঞাটা হয়নি। যার মাধ্যমে, তাই যার না? মাধ্যমে ক্ষতি হবে আর কি। যার মাধ্যমে আমার ক্ষতি হবে সে হচ্ছে আমার হ্যাজার্ড, আর আমার হ্যাজার্ড। যেই ক্ষতিটা হবে ওইটা হচ্ছে আমার রিস্ক। জি 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 স্যার। এবার মিলছে না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ডিম ভাজতে গিয়ে আমার হাত পুড়ে গেল, সেই ক্ষেত্রে হ্যাজার্ড কি আর রিস্ক কি? হচ্ছে গিয়া ডিম ভাজা, ক্ষতি হয়েছে গিয়া আমার হাত পোড়া স্যার, রিস্ক হয়েছে আমার হাত পোড়া। তাহলে ডিম ভাজা হবে না, সেটা হচ্ছে যে আগুনের, মানে চুলার মানে আগুনটা হচ্ছে আমার হ্যাজার্ড, আর হ্যাজার্ড, হাত হ্যাঁ, পুড়ে হাত যাওয়াটা পোড়া হচ্ছে হয়েছে রিস্ক। গিয়া আমার রিস্ক। রিস্ক, জি স্যার। এমদাদুল ভাই, জসিম ভাই, ক্লিয়ার কি না? জি জি, বুঝতে পারছি। এখন ইজি হয়ে গেছে না? এখন আর কনফিউজড হব না যে হ্যাজার্ড আর রিস্ক এর মধ্যে তফাৎ কি। দুইটাই ক্ষতি আমরা মনে করছি এতদিন, তাই না? মানে বুঝছি ঠিকই, কিন্তু বুঝাইতে পারিনি। আচ্ছা, তাহলে আগাইলাম, হ্যাঁ।
এখন আমরা হ্যাজার্ড শিখলাম, হ্যাজার্ডকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, তাই না? হ্যাজার্ডকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব ওইটা শিখবো। হ্যাজার্ড ইজ সামথিং দ্যাট হ্যাজ পোটেনশিয়াল টু হার্ম ইউ। হ্যাজার্ড হচ্ছে এমন একটা জিনিস যার আপনার ক্ষতি করার পসিবিলিটি আছে বা পোটেনশিয়াল আছে, তার অ্যাবিলিটি আছে আপনার ক্ষতি করার, এটাই হচ্ছে হ্যাজার্ড। আর রিস্ক কি? রিস্ক ইজ দ্য লাইকলিহুড অফ এ হ্যাজার্ড কজিং হার্ম। মানে হ্যাজার্ড যে জিনিসটা আছে ওইটা আমাকে ক্ষতি করার যে সম্ভাবনা রাখে ওইটাই হচ্ছে আমার রিস্ক। আর সেফটি হ্যাজার্ড কি? যেটা আমার মানে শরীরের ফিজিক্যাল সেফটি বা ইনজুরি হওয়ার সম্ভাবনা রাখে, ওইটা হচ্ছে আমার সেফটি হ্যাজার্ড। হ্যাজার্ড অনেক কিছু হইতে পারে, তাই না? আহ, মনে করেন যে যেটা আমার পার্সোনাল মানে আমার বডি বা আমার শরীরের কোনো ক্ষতি হবে না কিন্তু অন্য জিনিসের ক্ষতি হবে, ওইটাও তো হ্যাজার্ড, তাই না? কিন্তু যেটা আমার ডিরেক্ট আমার ফিজিক্যাল বা আমার শরীরের সাথে সম্পর্কিত ওইটা হচ্ছে সেফটি হ্যাজার্ড। হ্যাজার্ড দুই রকম, সেফটি হ্যাজার্ড আর নর্মাল হ্যাজার্ড। হ্যাজার্ড যে কোনো কিছুর সাথে হইতে পারে, আমার হাত থেকে পড়ে যে একটা জিনিস ভেঙে যেতে পারে, ওইটা ওই যে জিনিসটা পড়তেছে তার জন্য হ্যাজার্ড, তাই না? কিন্তু আমার শরীরে যখন লাগবে তখন ওইটা আমার হেলথ হ্যাজার্ড বা সেফটি হ্যাজার্ড। ঠিক আছে? আর রিস্ক তো রিস্কই, যেই আমার যেই ক্ষতিটা আমার হবে ওইটাই। স্যার এখন কোন কোন কি কি? দুর্যোগ কি স্যার, কোনো মানে হ্যাজার্ড নাকি স্যার, কোনো দুর্যোগ মানে প্রাকৃতিক দুর্যোগ কি অবশ্যই, স্যার? অবশ্যই এই যে হিট ওয়েভ চলতেছে এটা কি হ্যাজার্ড না? এটা তো হ্যাঁ স্যার। আপনি সেফটি হ্যাজার্ডও হইতেছে, আপনার নর্মাল হ্যাজার্ডও হচ্ছে। এই যে অতিরিক্ত গরমে আপনার মনে করেন যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাইতেছে, রাস্তার পিচ গুলা রাস্তা নষ্ট হয়ে যাইতেছে, আহ ফসল নষ্ট হয়ে যাইতেছে, ওইটা ওই ফসলের জন্য হ্যাজার্ড। কিন্তু এই আমার মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ ডিহাইড্রেটেড হচ্ছে, হিট স্ট্রোক করতেছে, আহ অসুস্থ হয়ে পড়তেছে, ওইটা হচ্ছে সেফটি হ্যাজার্ড। আর সে যে অসুস্থ হয়ে গেল, তার মনে করেন স্ট্রোক করছে, ওইটা হচ্ছে রিস্ক, তাই না? কিন্তু হ্যাজার্ডটা কি? এই হিট ওয়েভটা। সো প্রাকৃতিক দুর্যোগ ও হ্যাজার্ডের মধ্যে আমি দেখাই হ্যাজার্ড কি কি আছে। এই যে দেখেন টাইপ অফ হ্যাজার্ড কি কি আছে দেখেন। মেকানিক্যাল হ্যাজার্ড, একটা মেকানিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল দেন তো কেউ। মেকানিক্যাল হ্যাজার্ড কি? কোনো মেশিন চলতেছে, কোনো চলমান মেশিন। তাইলে এই ধরতে গেলে এটাই একটা মেকানিক্যাল হ্যাজার্ড, তাই না? এই ছবিতে যা আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ পেপার ইন্ডাস্ট্রি একটা। আচ্ছা, আমরা ওইখানে যাবো আরো পরে। ইলেকট্রিক্যাল, এটা সহজ, যেটার উদাহরণ দিছি আমি ওইটা। ইলেকট্রিক্যালও একটা, ইলেকট্রিসিটি একটা হ্যাজার্ড। প্রেসার, প্রেসার রিলেটেড হ্যাজার্ড কি হইতে পারে? ভাই তো এই ডাব্লিউটিপিটি কাজ করছেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রেসার, প্রেসার কি হইতে পারে হ্যাজার্ড? প্রেশার দিতে স্যার কোনো কিছু থেকে পড়ে যাওয়া বা এমন কিছু আর না, কি স্যার। প্রেসার কি আপনার ওই জায়গায় ডাব্লিউটিপিতে যে পাম্প আছে, পাম্প তো হ্যাঁ একটা প্রেসার ক্রিয়েট করতেছে, আপনার পানির তো একটা প্রেসার আছে, তাই না? প্রেশার আছে, হ্যাঁ 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 হ্যাঁ। এখন যদি ওই চাপ আছে। পানির প্রেসারটা যে আপনি যেই নজেল বা যেই কল দিয়ে আটকে রাখছেন ওইটা যদি প্রপারলি সিকিউর না থাকে, হ্যাঁ বাল্ব গুলো আর কি, ওইটা- হ্যান্ড বাল্ব গুলা। হ্যাঁ বাল্ব গুলা বা প্রেসার গেজ গুলা যদি প্রপারলি না থাকে, ওইটাও তো একটা হ্যাজার্ড, তাই না? না থাকে। ওইটার দ্বারা তো ক্ষতি হইতে পারে। হ্যাঁ স্যার। তারপর টেম্পারেচার, এখন তো টেম্পারেচারের হ্যাজার্ড কেউ বলাই লাগবে না, সবাই এই যে এখনো বাতি নিবে মানে ফ্যান দিয়া হাত পাখা এসি ফ্যান যা পারতেছে লাগাইতেছে। টেম্পারেচার কি একটা হ্যাজার্ড না? অবশ্যই হ্যাজার্ড। কেমিক্যাল, এটাও সহজ, কেমিক্যালও একটা হ্যাজার্ড। কেমিক্যালের মাধ্যমে শরীরের ক্ষতি হইতে পারে, পরিবেশের ক্ষতি হইতে পারে, সবকিছুর জন্য এটা একটা হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড কি হইতে পারে ভাই? এমদাদুল ভাই, একটা বায়োলজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল দেন তো। বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে যেটা আমার মাথায় এই মুহূর্তে আসতেছে যে
বায়োলজিক্যাল, ধরেন আমি আহ, আচ্ছা, আপনি আহ, জাস্ট 2020, 2021, 22 সালের কথা চিন্তা করেন, তাইলে এক্সাম্পল পাওয়া যাবে। হ্যাঁ, করোনা ভাইরাসের কথা যদি যেটা চিন্তা ভাবনা করি, বা মানে আমি যেটা ইকোলজি বা বায়োলজি থেকে আসে, জীবাণু হইতে পারে, যে কোনো ধরনের জীবাণু, জীবাণু এগুলো সবকিছু বায়োলজিক্যালের মধ্যে পড়ে, তাই না? জি 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 রেডিয়েশন এটার সাথে রিলেটেড। রেডিয়েশন হচ্ছে এলিমেন্টাল, বায়োলজিক্যাল হচ্ছে ন্যাচারাল, আর রেডিয়েশন হচ্ছে এলিমেন্টাল। এলিমেন্টাল কেমন? যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, যেগুলা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, তাই না? যে ওইটার সংস্পর্শে তেজস্ক্রিয় আসলে মৌলগুলো। মানুষের, জি হ্যাঁ, জি তো ওইটা হচ্ছে রেডিয়েশন রিলেটেড হ্যাজার্ড, ওইটাও তো একটা হ্যাজার্ড, তাই না? জি জি ইভেন জি ওইটা জি বড় ধরনের হ্যাজার্ড, ওইটার সংস্পর্শে আসলে 1 সেকেন্ডের মধ্যে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, সাউন্ড, অতিরিক্ত শব্দ আমাদের জন্য হ্যাজার্ড, ওইটা হেলথ হ্যাজার্ডও হয়, তাই না? গ্র্যাভিটি, গ্র্যাভিটি কি আমাদের পৃথিবীর যে মধ্যাকর্ষণ বল, আমরা উড়ে যাইতেছি না কেন গ্র্যাভিটির মাধ্যমে? যেহেতু উড়ে যাচ্ছি না, আমি যখন উপরে উঠবো আমার নিচে পড়তেই হবে। সো উপর থেকে পড়ে যাওয়া একটা বড় ধরনের হ্যাজার্ড। কাজ করতে গেলে আমরা উপরে শেলফে কাজ করি, বিভিন্ন ফ্লোরে কাজ করি, উপর থেকে নিচে পড়ে যাওয়াটা এটা গ্র্যাভিটেরিয়াল একটা হ্যাজার্ড। ওকে। মোশন, মুভমেন্ট, এনি কাইন্ড অফ মুভমেন্ট, যদি নিউটনের ল আমরা সূত্র চিন্তা করি, যে কোনো একটা জিনিস চলমান থাকলে সে চলমান থাকতে চায়, আবার তাকে থামায় দিলে সে থেমে থাকতে চায়। এখন আপনি একটা গাড়িতে খুব দ্রুত গতির সাথে মুভ করতেছেন, আপনি কিন্তু মুভ করতেই থাকবে। আপনার আপনার সামনে যদি হঠাৎ একটা দেওয়াল দিয়ে দেই, আপনার গতি যদি রোধ হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফুল ফোর্সে মোশন নিয়ে সামনে গিয়ে ওয়ালের সাথে ধাক্কা খাবেন। সেই ক্ষেত্রে আপনার এটাও মোশনও একটা হ্যাজার্ড, তাই না? জি জি। এইগুলো হচ্ছে টাইপস অফ হ্যাজার্ড। কোনোটা কি আমার সাথে দ্বিমত আছে যে যে না, এটার মধ্যে এই জিনিসটা হ্যাজার্ড না? বা কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। স্যার মূলত রিস্ক যে জিনিসটা থেকে ঘটবে ওই জিনিসগুলো এর হচ্ছে কি হ্যাজার্ড আর কি। হ্যাজার্ড যার মাধ্যমে আমার রিস্ক হওয়ার পসিবিলিটি থাকবে, সেটাই আমার হ্যাজার্ড। হ্যাজার্ড। যে জিনিসের মাধ্যমে, সেটা ফিজিক্যাল হইতে পারে, ফিজিক্যালি বলা যায়, কিন্তু যেমন রেডিয়েশন, এটা আমরা দেখতে পারি না, ফিল করতে পারি না, কিন্তু এটাও একটা হ্যাজার্ড, তাই না? আহ তারপরে ইলেকট্রিসিটি তো খালি চোখে দেখা যায় না। আমার কাছে দিয়ে দাও, একটা মিনিট ভাই, দেওয়া হয় দিতে, দিতে কইছি। তা আমি যেটা আমার লগে রাখি এটিতে দিতে আসি। হ্যালো, স্যার কন্টিনিউ করেন স্যার। সরি, হ্যালো, জি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। সরি ভাই, আম্মা ছিল। আহ আচ্ছা, যেটা হচ্ছে যে, যেমন এই বায়োলজি, রেডিয়েশন, এগুলা তো আসলে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু এটা তো আমাদের জন্য হ্যাজার্ড, তাই না? মোশন, মুভমেন্টটা অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। টেম্পারেচার, তাপমাত্রা আপনি ফিল করতে পারবেন কিন্তু দেখতে পারবেন না। সো হ্যাজার্ড সব রকমেরই হইতে পারে, কিন্তু যে জিনিসটার মাধ্যমে আমার ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকবে, ওইটাই হচ্ছে আমার জন্য হ্যাজার্ড। সহজ সংজ্ঞা। ঠিক আছে, তাহলে সামনে আগাবো। কি সামনে আচ্ছা, এখন আমরা জানবো প্রবাবিলিটি কি এবং সেভারিটি কি। রিস্ক এবং হ্যাজার্ড জানলাম, এখন আমাদের জানতে হবে প্রবাবিলিটি এবং সেভারিটি। এগুলো জেনে আমরা কি করব, ওইটাও আমরা সামনে পাবো। হ্যাঁ, আমরা যেহেতু রিস্কটাকে ম্যানেজ করতে চাচ্ছি, ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি, তো আমরা কিভাবে ম্যানেজ করব ওইটা জানাটাও গুরুত্বপূর্ণ, তাই না? তো ওইটা ম্যানেজ করার একটা পার্ট হচ্ছে প্রবাবিলিটি এবং সেভারিটি। প্রবাবিলিটি বলতে কি বোঝায়? কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা পরিমাপ করাই বা সম্ভাব্যতা, হ্যাঁ, ওইটাই হচ্ছে প্রবাবিলিটি।
যে আমরা বলি না সম্ভবত এই জিনিসটা ঘটবে, সম্ভবত আজকে আরো গরম বাড়বে, তাই না? তো এই সম্ভাবনাটা, কোনো কিছু হওয়ার সম্ভাবনা যেটা, ওইটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে? বুঝতে পারছি আমরা? হ্যালো? জি জি জি, শুনতে পাচ্ছি। প্রবাবিলিটি, এখন আমরা প্রবাবিলিটির ইন্ডেক্সটা দেখি, এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। এটার উপর বেস করে আপনার ফুল রিস্কটাকে কিভাবে অ্যানালাইজ করব আমরা, ওইটা আমরা শিখতে পারবো। আচ্ছা, কোনো যদি প্রবাবিলিটি ইন্ডেক্স হিসেবে ধরেন যে আপনার কোনো যদি হওয়ার আমরা সবকিছুই ম্যাট্রিক্সে যাই, আমি আগে রিস্ক ম্যাট্রিক্সে যাই তাহলে ইজি হবে। এটা হচ্ছে একটা রিস্ক ম্যাট্রিক্স, হ্যাঁ? মিনিমাম এবং ম্যাক্সিমাম, আমরা যদি সবকিছুকে 1 থেকে 5-এর মধ্যে মার্কিং করি, যে আমার 1 হচ্ছে সর্বনিম্ন স্কোর এবং সবচেয়ে হাইয়েস্ট স্কোর হবে 5, আহ সেই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি এবং সেভারিটি টোটাল স্কোর গুণ করলে আমরা রিস্কটাকে অ্যানালাইসিস করতে পারবো যে এই রিস্কটা কি হাই, মিডিয়াম না লো। সর্বনিম্ন হবে 1, যেহেতু আমাদের হাইয়েস্ট স্কোর 5, 5কে 5-এর সাথে গুণ করলে আমার সবচেয়ে হাইয়েস্ট আসবে 25। সেই ক্ষেত্রে আমার 1 থেকে 8-এর মধ্যে যদি থাকে তাহলে এটা আমার লো রিস্ক, আমার জন্য এটা লো রিস্ক হবে। যদি 9 থেকে 16-এর মধ্যে হয় সেই ক্ষেত্রে ওইটা আমার মিডিয়াম রিস্ক, এবং 17 থেকে 25 যদি হয় সেটা আমার জন্য হাই রিস্ক। এখন আমরা এই হাই, মিডিয়াম, লো রিস্কটা কিভাবে বের করব এবং ডাটাগুলো কোথায় পাবো, ওইটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? সো এটার জন্য আমাদের ফার্স্ট জানতে হবে প্রবাবিলিটি কি, হোয়াট ইজ প্রবাবিলিটি। যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু আছে ওইটাই প্রবাবিলিটি। সেই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটিকে এই মানে নাম্বারিং কিভাবে করব, 1 2 1 থেকে 5-এর মধ্যে কিভাবে নাম্বারিং করব, এইটা হচ্ছে। আচ্ছা, প্রবাবিলিটি সম্ভাবনা আমরা ডাটা কই পাবো এটা আগে জানি, তারপরে হচ্ছে কিভাবে মার্কিং করব এটা দেখতেছি। ফার্স্ট এড রেজিস্টার, অর্গানাইজেশনে কিন্তু ফার্স্ট এড যাদের দেওয়া হয়, কোনো কারো ইনজুরি বা অ্যাক্সিডেন্ট হলে ফার্স্ট এড দেওয়া হয়, তাদের কাছে রেজিস্টার থাকে। রেজিস্টারে অবশ্যই ডাটা থাকবে যে আহ এই ধরনের ইনজুরি হয়েছিল, অমুক তারিখ হয়েছিল, তাই না? কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ওইখান থেকে কিন্তু আমরা একটা ডাটা পাবো। এই ডাটাগুলোকে কিভাবে আমরা প্রবাবিলিটি আনবো এটাও আমরা জানতে পারবো। অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনজুরি রেকর্ড, আমাদের যে রেকর্ড করা হয় মেডিকেলে, দেখবেন আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে মেডিকেলের যে রেকর্ড রেজিস্টার আছে, ওইখানে এই নার্স যে থাকে বা ডক্টর যে থাকে সে একটা রেজিস্টার করে রাখে যে আঙ্গুল কাটছে এই কয়জনের, এ জ্বর হয়েছে এই কয়জনার, আহ, আরো শারীরিক ক্ষতি হয়েছে এই কয়জনার। মেইনটেনেন্স রেকর্ড, কোনো যদি ইকুইপমেন্ট বা মেকানিক্যাল পারপাসে কারো ইনজুরি হয় ওইটাও কিন্তু মেইনটেনেন্স রেকর্ডে পাওয়া যাবে যে অমুক অ্যাক্সিডেন্ট হয়েছিল এই মেইনটেনেন্স ইস্যুর কারণে। পিপি ইস্যু রেকর্ড, পিপিই দিলেও কিন্তু ওইটা রেজিস্টার করা হয়। একটা পিপি যদি গ্লাভস, মনে করেন আপনি সেফটি গ্লাভস দিয়ে কাটিং সেকশনে কাজ করতেছেন কিন্তু আপনার লাইগা গ্লাভস সহ কেটে গেছে, তখন আপনি নতুন পিপি যখন সে নিতে যাবে, সে পুরানটা রিটার্ন দিয়ে নতুনটা নিবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইখানেও ডাটা পাবেন যে অমুক দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখে এই পিপিএটা চেঞ্জ করা হয়েছে। ট্রেনিং রেকর্ড, ট্রেনিং যখন করানো হয় ওই ট্রেনিং এর ডাটার মধ্যেও অনেক সময় ট্রেনিং এর কথা এসে প্রেক্ষিতে উঠে আসে যে অমুক অ্যাক্সিডেন্ট হয়েছিল, অমুক ইনসিডেন্ট হয়েছিল, ওইটার প্রেক্ষিতেও ট্রেনিং দেওয়া হয় এইচআর টিম থেকে বা কমপ্লায়েন্স টিম থেকে। ওই ডাটা দেখলেও আপনি জানতে পারবেন। বিভিন্ন অডিট হয় আপনাদের অর্গানাইজেশন, অডিটের রিপোর্টেও জানতে পারবেন যে ইনজুরি হয়েছিল কিনা। ইন্টারনাল অডিট হয় তখনও ইনজুরি পার্ট গুলো আসে, তাই না? ইন্টারভিউ অফ প্রসেস এমপ্লয়ি এন্ড মোর, আপনার যে এমপ্লয়িরা আছে তাদের একটা ইন্টারভিউ নিলে, তাদের জিজ্ঞেস করলে, যে আপনি সুইং সেকশনে গিয়ে জিজ্ঞেস করলেন যে আজকে কারো হাত পায়ে সুই ছিল কিনা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, তখন আপনি প্রবাবিলিটির একটা ডাটা পাবেন। সো ওই ডাটাটা থেকে আপনি সম্ভাবনা কিভাবে বের করবেন ওইটা আমরা দেখব। এটা হচ্ছে এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোতে আমরা আগে ক্যালকুলেট করব টোটাল নাম্বার অফ ইনসিডেন্ট। এই যে আমরা এই জায়গায় যে জিনিসগুলো দেখলাম, ফার্স্ট এড যেটা, ফার্স্ট এড রেজিস্টার, ইনজুরি রেকর্ড, মেইনটেনেন্স রেকর্ড, পিপি ইস্যু রেকর্ড, অডিট রিপোর্ট, ট্রেনিং রেকর্ড, এমপ্লয়ি ইন্টারভিউ থেকে আমরা জানতে পারবো যে টোটাল কতগুলো ইনসিডেন্ট হয়েছিল বা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই নাম্বারটা আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে কি কি হবে,
ওইটাকে আবার আমরা ডিভাইড করব যে কি কি টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে হাত কাটা গেছিল কয়জনার, ফিজিক্যালি ইলনেস অসুস্থতা কয়জনের হয়েছিল, আহ আরো বড় ধরনের ক্ষতি কারো হয়েছিল কিনা, ওইটাকে আমরা ক্যাটাগরাইজ করব। যে হাত কাটছে এই কয়জনের, পা কাটছে এই কয়জনের, অসুস্থ হয়েছে এই কয়জনের। সো টোটাল থেকে আমরা এটা যখন ক্যাটাগরাইজ করব, তখন আমরা র্যাঙ্কিং করতে পারবো বেসড অন দেয়ার কন্ট্রিবিউটাল ইনসিডেন্ট ফ্রম 5 to 1। দেখেন কিভাবে, <1% ইনসিডেন্ট, আপনার টোটাল ইনসিডেন্টের যদি 1% হয়, সাপোজ আমরা একটা ধরি যে সুইং সেকশনে হাত কাটা বা কাটিং সেকশনে হাত কাটা, সারা বছরের 1 বছর একটা ডাটা নিলাম আমরা, যে আমার পুরা 1 বছরের মধ্যে আমার 10 বার হাত কাটছে, হাতের আঙ্গুলে কাটছে, সামান্য একটু কাটছে, ঠিক আছে। সো 1 বছরের মধ্যে 10 বার সাপোজ আমার কাটছে। সো এটা কিন্তু আমার পুরা বছরের মধ্যে <1%, তাই না? সেই ক্ষেত্রে এটা আমার হবে রিমোট, খুব কম। ওই রকম হইলে আমরা নাম্বারিং দিব এক, 1 থেকে 5-এর মধ্যে, সেই তো নাম্বারিং করব। যদি ওইটা আমার টোটাল ইনসিডেন্টের 1 থেকে 10%-এর মধ্যে হয়, তাহলে আমরা দিব এখানে নাম্বারিং 2। যদি ওইটা 10 to 20% হয়, তাহলে আমরা নাম্বারিং দিব 3। যদি 31 to 50% হয়, তাহলে আমরা নাম্বারিং দিব 4। যদি 51 to 100%ই হয়, তাহলে আমরা নাম্বার দিব 5, যেটা ঘন ঘন হয়, যেমন সুইং সেকশনে সুই ভাঙে, সুই ভেঙে হাতে ঢুকতে পারে, এটা রেগুলারলি হচ্ছে। কিন্তু ফায়ার ইনসিডেন্ট কিন্তু প্রতিদিন হচ্ছে না, তাই না? সো আমরা প্রবাবিলিটিটা কিভাবে বের করবো, এটা বুঝতে পারছি কিনা ভাই? মানে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, ওইটা আমরা কিভাবে বের করতে পারবো? জি, আরেকবার একটু যদি বিষয়টা ক্লিয়ার করতেন। আচ্ছা, আমার মনে করেন যে অ্যাক্সিডেন্ট তো একটা অর্গানাইজেশনে হয়ই মাস্ট, তাই না? জি জি জি। আনমিউট থাকেন, কন্টিনিউয়াল কনভারসেশন করে দেখবেন ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে হ্যাঁ জি। প্রতিনিয়ত একটা অর্গানাইজেশনে টুকটাক ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। আপনি জি জি। আপনার অর্গানাইজেশনে হয়েছে এরকম রিসেন্ট একটা ইনসিডেন্ট আমাকে বলেন, যে কোনো একটা জিনিস, সামান্য হইতে পারে এটা। জি, কেমিক্যাল পড়ে গিয়েছিল হাতে বা আচ্ছা, শরীরে কেমিক্যাল পড়ে গেছে। শরীরে কেমিক্যাল পড়ে গেছে, এটা আপনার একটা রিস্ক, তাই না? শরীরের জি ক্ষতি জি। হচ্ছে, কেমিক্যাল পড়ে যাওয়াটা হ্যাজার্ড। সেই ক্ষেত্রে আমরা কি বের করতেছি, সম্ভাবনা কতটুকু, তাই না? যে আমার পো- বছরে বা মাসে কয়বার আমার শরীরের মধ্যে কেমিক্যাল পড়ার সম্ভাবনা আছে, এটাই তো আমরা বের করব, তাই না? আহ, আচ্ছা, সেই ক্ষেত্রে কিভাবে আমরা বের করব? আমি যদি ডাটাগুলো আমরা কোথায় পাবো, আমরা যদি ফার্স্ট এড রেজিস্টারে যাই, কেমিক্যাল পয়রা ডক্টর বা নার্সের কাছে কয়জন গেছিল, ওই রেজিস্টারে সারা বছরের ডাটা আছে, হ্যাঁ। তো আমি ধরলাম 2023 সাল গেছে আমাদের, 23 সালের মধ্যে আমার ওয়ার্কিং ডে ছিল মনে করেন সাপোজ 200, হ্যাঁ। 200-র মধ্যে আমার 20 দিন এই ইনসিডেন্ট ঘটছে যে মানুষের গায়ে কেমিক্যাল পড়ছে। আমার তো ডাটা আছে, আমার ফার্স্ট এড রেজিস্টারে আছে, ইনজুরি রেকর্ডে আছে, তাই না? পিপি ইস্যু রেকর্ডে আছে। তো এখান থেকে আমরা টোটাল নাম্বারটা বের করব, যে আমার টোটাল ওয়ার্কিং ডে ছিল কত, 200 দিন। 200 দিনের মধ্যে আমার 20 দিন এই কেমিক্যালের ইনসিডেন্ট ঘটছে। ডাটা পাইলাম কিনা এমদাদ ভাই? বুঝতে পেরেছি। হ্যালো? জি জি, বুঝতে পেরেছি। হ্যালো? জি, আমি শুনতে পেরেছি। জি আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা টোটাল ইনসিডেন্ট যখন কাউন্ট করব, ওইটা কি আমার টোটাল যে কত ওয়ার্কিং ডে এর মধ্যে, ওইটা পার্সেন্টেজে যদি আমি হিসাব করি, যে আমার 20 দিন হইলে ওটা কিন্তু 10% আসতেছে বা 1% আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার হওয়ার সম্ভাবনা খুব কম। রিমোট, রিমোট মানে কি, আমরা 1 থেকে 5-এর মধ্যে যখন নাম্বারিং করব, তখন এক নাম্বারিং করব, তাই না? আবার জি যদি ওই জি। পার্সেন্টেজটা 1 থেকে 10-এর মধ্যে হয়, তাহলে আমরা নাম্বার দিব 2। যদি 10 থেকে 20-এর মধ্যে হয়, তাহলে আমরা নাম্বার দিব 3। আমাদের নাম্বারিং সিস্টেমটাই হবে 1 থেকে 5-এর মধ্যে।
আবার যদি ওইটা আমার 100% হয়, 51 থেকে 100%-এর মধ্যে হয়, তাহলে এটা আমার রেগুলার ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখন ক্লিয়ার কিনা? জি জি জি, ক্লিয়ার। আচ্ছা, এটা পরে আসবো, যে এই যে আমরা পার্সেন্টেজ দিতেছি, নাম্বার দিতেছি, এটা দিয়ে কি করব এটাও পরে আসবে। তাহলে আমাদের প্রবাবিলিটির ইন্ডেক্স গেল। এখন প্রবাবিলিটি ছাড়াও আমাদের এই জায়গায় আরেকটা জিনিস কি ছিল? সেভারিটি, তাই না? আমরা এইখানে সেভারিটি, প্রবাবিলিটি ইনটু সেভারিটি। সেভারিটি মানে কি? ক্ষতি। এই যে আমার যদি সম্ভাবনা, মনে করেন যে আমরা পাইলাম কেমিক্যাল গায়ে পড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে less than 10%, মানে কি এটা হওয়ার সম্ভাবনা খুব কম, এই বছরে একবার কি দুইবার। কিন্তু যদি পরে ওটা যদি ডেঞ্জারাস কেমিক্যাল হয়, মানুষের স্কিন পুড়ে যেতে পারে, বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, তাইলে এটার সম্ভাবনা, মানে ক্ষতি যে হবে, ওই ক্ষতির পরিমাণটাকেও আমরা নাম্বারিং করব। দেখেন, সেই ক্ষেত্রে আমরা নাম্বারিং কিভাবে করব? এই যে দুইটা ছবি দেখতেছেন, এর মধ্যে আপনার কি মনে হয় কোনটা বেশি ক্ষতি হবে আমার? এই যে দুইটা মানুষ আছে, এই দুইটা মানুষের মধ্যে যদি ইনসিডেন্ট হয়, সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি হয়, হইলে ক্ষতি কোনটায় বেশি হবে? 1 নম্বর যে পিকচারটা দেখা যাচ্ছে ওইটাই। জি, জি, 1 নম্বর পিকচারটাতে যে দেখা যাচ্ছে ওইটা আমার মনে হচ্ছে আর কি, যে ওইটা যে আপনার ওইটা মনে উপর হচ্ছে থেকে বেশি ক্ষতি হবে, কারণ ওইটা যদি সে চাপ খায় তাহলে তার বডির অর্ধেক চলে যাবে, মাথা সহ। আর ডান পাশেরটা যেটা আছে, ওইটাই হচ্ছে আপনার জাস্ট হাতটুকু যাবে, কিন্তু সে বেঁচে থাকবে, তাই না? সো ওইভাবে জি যদি জি আমরা কম্পেয়ার করি, এটা হইলে ক্ষতির পরিমাণ বেশি। তারপরে ওইটা আমরা ক্যালকুলেশনে যাই, কিভাবে আমরা বের করব? সোর্স অফ, আমরা যেমন ওইখানে রেজিস্টার থেকে ডাটা নিছি, এখন ডাটা নিব কি হিস্টোরিক্যাল ডাটা, ওই যে সেম, কয়জনের হাত কাটা গেছিল সারা বছরে, তাই না? ইনসিডেন্ট রেকর্ড থেকে নিব, মেডিকেল পার্সোনাল থেকে নিব, ইন্টারভিউ নিব, ওয়ার্কারদের জিজ্ঞেস করবো যে তোমার এখানে কয়জনের হাতে কাটা গেছে, বা কয়জনের গায়ে, স্টোরে যারা কাজ করতেছে কেমিক্যাল নিয়ে, কয়জনের শরীরে কেমিক্যাল পড়ছে। তারাই কিন্তু বলবে ভাই অমুক দিন অমুকের গায়ে পড়ছিল, এই সারা বছরে পড়ে নাই, কিন্তু গত বছর একবার পড়ছিল, এরকম। ওয়ার্কারটা কিন্তু সিম্পল মানুষ, তারা বলে দিবে। আপনার পিপি রেজিস্টারে পাবেন, আপনার মেডিকেল পার্সোনাল যে আছে তার কাছে পাবেন, হিস্টোরিক্যাল ডাটা পাবেন, তাই না? ওইখান থেকে আমরা ক্ষতির পরিমাণটা জানতে পারবো, যে ওই কেমিক্যাল পড়ছিল, ওর পুরো শরীর পুড়ে গেছে, অথবা ওর মেশিনে হাত কাটা পড়ে গেছে, আমরা কিন্তু ওই ডাটার মধ্যেই জানতে পারবো যে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছিল, তাই না? যখন আমরা এই ডাটাগুলো জানতে পারবো, ওইটাকেও আমরা 1 থেকে 5-এর মধ্যে মার্কিং করব। কিভাবে? ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইনসিডেন্ট, ওই সেম ইনসিডেন্ট টোটাল কি কি হয়েছিল বা কয়টা হয়েছিল, লিস্ট ডাউন দ্য রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট। এবার আমরা কি করব? কি ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা দেখবো না, এবার দেখবো যে রেজাল্ট কি হয়েছে, যে মানুষের কি জীবন গেছে, না হাত কাটা পড়ছে, না একটু নখ উঠে গেছে বা একটু চামড়া উঠে গেছে, ওইটা আমরা দেখবো ডাটা থেকে। তাহলে যে আমার সারা বছর এতগুলো ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্টের মধ্যে মানুষ মারা গেছে মাত্র একজন, ঠিক আছে, তার মানে কি, যে আমার বড় ধরনের ক্ষতি হওয়ার, মানে রিক্স, হ্যাজার্ড আছে যে রেগুলার হইতে পারে, কিন্তু এটা হইলে বড় ধরনের ক্ষতি হবে না, শুধু একটু নখ উঠতে পারে, একটু চামড়া যেতে পারে, কিন্তু মানুষ জীবন যাওয়ার রিস্ক নাই, তাই না? ওইটা হচ্ছে আমার সেভারিটি, ক্ষতির পরিমাণ কতটুকু, ঠিক আছে? এখন ওইটাকে আমরা র্যাঙ্কিং কিভাবে করব? যদি লস অফ লাইফ হয়, দেখেন পাশের ডান পাশে যে ছবিটা আছে, ওটার মধ্যে যদি লাইফ, মানুষের জীবন ঘাতী কোনো ধরনের হয়, তাহলে ওইটা অবশ্যই 5, যেহেতু আমরা হাইস্ট মার্কিং দিতে পারবো 5। যদি মেজর হয়, যে হাত কাটা গেছে, যে লস অফ অর্গান অর ডিসেবিলিটি, সে পঙ্গু হয়ে গেছে, তার একটা হাত কাটা গেছে অথবা একটা পা কাটা গেছে, তাহলে ওইটা আমরা দিব 4। যদি ক্ষতিটা এরকম হয় যে লস অফ টাইম, সে হসপিটালাইজ ছিল 1 মাস 1.5 মাস, তার ছুটি কাটাইতে হয়েছে, তাইলে আমরা ওইটা দিব 3, তাই না? মাইনর, যদি জাস্ট একটু ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিতে, মানে সে সুস্থ হয়ে গেছে, তাহলে এটা দিব 2। আর যে ভেরি লো, নিয়ার টু জিরো, মানে ওইরকম কিছুই হয় না, একটু ধাক্কা খাইছে, ঠিক আছে, একটু পরে মাথা মেনটেন দিলে ঠিক, সেই ক্ষেত্রে আমরা দিব 1। এতটুকু বুঝছি কিনা? তারপর আমরা একটা প্র্যাকটিক্যাল সেশনে যাব।
এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল পার্টে যাব। বুঝতে পারছি? স্যার এতটুকু বুঝছি স্যার, প্র্যাকটিক্যাল করলে স্যার একটু ক্লিয়ার হবে স্যার। ফাহিম ভাই, আবার একটু বলেন প্লিজ। এতটুকুই বুঝছো স্যার, এখন একটা প্র্যাকটিক্যাল করলে স্যার বুঝাই তো আর কি। আচ্ছা, এতটুকু তো বুঝছেন, প্র্যাকটিক্যালি করব এই জন্যই জিজ্ঞেস করলাম। বুঝা না বুঝা প্র্যাকটিক্যালে গেলে তো লাভ নেই। আচ্ছা, এখন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। এই যে দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এখন আহ, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে একদম আনমিউট করে কিছুক্ষণ আমার সাথে একদম মনে করবেন যে ফোনে কথা বলতেছেন এরকম, হ্যাঁ? মিউট করে রাখার দরকার নাই। আহ এ এখন সাথে সাথে আমাকে জবাব দিবেন। এই যে ডাটাটা, এটাই হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। আমরা যে রিস্ক অ্যানালাইসিস করব, হেলথ অ্যান্ড সেফটিকে মেজার করব, ম্যানেজ করব কিভাবে, এই ফরম্যাটের উপর বেস করে আমরা প্রবাবিলিটি ইন্ডেক্সটা বা রিস্ক ম্যাট্রিক্সটা আগেই দেখছি যে আমার মিনিমাম থাকবে 1, ম্যাক্সিমাম থাকবে 5, তাই না? আমার প্রবাবিলিটি ইনটু সেভারিটি, যে আমার ক্ষতির হওয়ার সম্ভাবনা কতটুকু, আর ওই ক্ষতিটা যদি হয় তাহলে আমার কি পরিমাণে ক্ষতি হবে, ওই দুটাকে গুণ করলে আমরা টোটাল স্কোর পাবো। ওই স্কোরের উপর বেস করে আমরা বলতে পারবো যে মিডিয়াম রিস্ক না লো রিস্ক না হাই রিস্ক, তাই না? আমরা তো নাম্বারিং একটু আগে দেখলাম। এখন সাপোজ আপনার ডিপার্টমেন্ট হচ্ছে, একটু আগে তো ফাহিম ভাই হচ্ছে কেমিক্যালের এক্সাম্পলটা দিছিলেন নাকি ইমদাদ ভাই? জি আমি বলেছি। কেমিক্যাল স্পিলেজের এক্সাম্পলটা কে দিয়েছিল? জি আমি জি, দিয়েছি। এন্ড এন্ড দিছিলেন। আচ্ছা, ইমদাদ ভাই। আপনার ডিপার্টমেন্ট কি, ইসিআর না? বা জি জি জি। এনভায়রনমেন্ট, এরকমই তো আপনার ডিপার্টমেন্ট কি? ইসিআর ইসিআর আমার জি, ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট। ইসিআর এনভায়রনমেন্ট। ইসিআর। আচ্ছা, দেখেন আমি লিখলাম এখানে এ এন এনভায়রনমেন্ট, তাই না? এখন আমরা রিস্ক কি জানতে পারলাম যে আমাদের একটা রিস্ক আছে কেমিক্যাল স্পেলেজ হওয়া মানুষের শরীরে, তাই না? তাহলে আমি লিখলাম CHEMI, কেমিক্যাল স্পিলেজ, স্পিলেজ অন হিউম্যান। আমরা কি মানুষের গায়ে কেমিক্যাল পড়াটা আমার জন্য একটা রিস্ক, তাই না? এমদাদ ভাইয়ের ডিপার্টমেন্টের জন্য রিস্ক। এখন এই যে মানুষের শরীরে এই কেমিক্যাল পড়ে যাওয়ার মানে পসিবিলিটি কতটুকু, প্রবাবিলিটি কতটুকু, যে বছরে কয়বার পড়ে। আমরা যে দেখলাম যে প্রবাবিলিটি ইন্ডেক্স বের করলাম, যে আমার সারা বছরের ডাটা একটা কয়টা ইনসিডেন্ট হয়েছে কেমিক্যাল রিলেটেড, ওইটাকে আইডেন্টিফাই করে আমার পার্সেন্টেজ হিসাব করে যে আমরা বের করলাম, যে যদি আমার 1 থেকে এই 10%-এর মধ্যে হয় তাহলে এটার সম্ভাবনা খুবই কম, তাই না? এখন ইমদাদ ভাই বলেন যে আপনার এই প্রবাবিলিটির, এই কেমিক্যাল স্পেলেজ হওয়ার প্রবাবিলিটিটা কতটুকু? 5 থেকে 10%। তাহলে আমরা এই যে প্রেজেন্টেশনে দেখছিলাম এইখানে, এই যে এটা প্রবাবিলিটি কি আমাদের 10%, তাই না? 1 থেকে 10%, তাহলে আমরা নাম্বার দিব কত, 2, নাম্বার দিব 2, ঠিক আছে? জি। যদি আমি নাম্বার দেই 2, আমি এখানে লিখলাম আমার প্রবাবিলিটি আছে 2। কিন্তু এই যে যদি আমার পড়ে না, সহজে পড়ে না, কিন্তু কেমিক্যাল যদি একজনের গায়ে পড়ে, সেটা যদি অ্যাসিডিক কেমিক্যাল হয়, তাহলে আমার ক্ষতি কতটুকু হবে? 1 থেকে 5-এর মধ্যে তার কি জীবন যাবে? ফাইম ভাই,
স্যার এসিডি কি হলে স্যার জীবন যাবে বলতে যে মানে স্যার এটা অঙ্গ বুঝি আর কি স্যার, কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলে ওটা নষ্ট হয়ে যাবে আর কি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ফাইন। দেখেন, প্র্যাকটিক্যালি শিখতেছি, তাহলে আমরা প্রেজেন্টেশনে এই জায়গায় কি দেখছিলাম? এই জায়গায় আমরা কি দেখছিলাম? যদি এটা আমাদের জীবন যাবে না, তার মানে কি পাঁচ না, তাই না? লস অফ অর্গান অর ডিসেবিলিটি, তার কি একটা অঙ্গ প্রত্যঙ্গ যাওয়ার রিস্ক আছে, বা সে স্যার পঙ্গু হয়ে যাওয়ার পসিবিলিটি চোখে আছে কিনা? চোখে লাগলে স্যার, চোখে লাগলে চোখ নষ্ট হয়ে যেতে পারে, হাতে নষ্ট লাগলে হয়ে হাত যেতে পড়ে পারে। যেতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তার মানে তাকে হসপিটালাইজ করতে হবে এবং লং রেস্টে পাঠাইতে হবে, তাই না? যদি এরকম কিছু হয়, তাহলে আমরা নাম্বার কত দিতে পারি, 3 অথবা 4? তাহলে আমি 3 দিব না 4 দিব? বলেন, আপনারাই বলেন। 4 নম্বরে দেন, 4 নম্বর। আচ্ছা, দিলাম 4। ঠিক আছে। তাহলে আমাদের সূত্র কি ছিল? 1 থেকে 5 আমার প্রবাবিলিটি গুণ সেভারিটি, তাই না? তাহলে আমার 4 দুগুণে কত আসলো? রেটিং আসলো আমার 8, তাই না? দেখেন, আমরা কিন্তু রিক্স একটা বের করে ফেলছি। এটা হচ্ছে আমার 8। তাইলে আমার যদি রিক্স লেভেল দেখি, 1 থেকে 8-এর মধ্যে যদি থাকে, তাহলে আমার লেভেল হবে লো। এটা আমার লো রিক্স, তাই না? এখন এখানে আমরা দিব যে কন্ট্রোল অফ রিস্ক কি আছে, আমার রিস্কের কন্ট্রোলটা কি আছে, আমরা এই রিস্কটাকে কিভাবে কন্ট্রোল করতে পারবো। আমার আমার একটা ফাহিম ভাই একটা এক্সাম্পল দেন তো, যে আমি এই যে কেমিক্যাল স্পিলেজ হওয়াটা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, কিভাবে কমায় নিয়ে আসতে পারবো। স্যার একটা কেমিক্যাল, নির্দিষ্ট কেমিক্যালের জন্য স্যার যে মানে কেমিক্যাল বুঝে কেমিক্যাল স্টোরেজ রাখা, এবং ওইখানে স্যার হুম। প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখা আর কি স্যার বে- কেমিক্যালের জন্য। বেশি উপরে তাকে রাখা যাবে না, একটা নিচে এক্সট্রা একটা ট্রে দিয়ে রাখতে হবে। এই যে পার্ট গুলো, তাই না? প্রপার ট্রেনিং দেওয়া, যারা এই কেমিক্যালটাকে হ্যান্ডেল করবে, লেবার যারা আছে এটাকে টানতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, তাদের প্রপার ট্রেনিং দেওয়া, তাদের পিপি দেওয়া, এগুলাই তো কন্ট্রোল অফ রিস্ক, তাই না? তাহলে কি ট্রেনিং, ট্রেনিং, প্রপার পিপি, পিপি, এটসেট্রা, তাই না? আমরা বের করে ফেললাম কেমিক্যাল স্পিলেজ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের জন্য একটা রিস্ক, এটার সম্ভাবনা আছে 2, হইলে ক্ষতি হবে 4, তাহলে আমার এটা লো লেভেলের রিস্ক একটা, এটার কন্ট্রোল এইভাবে। যদি আমরা, এরপর আসছে কি আমাদের অপরচুনিটি, তাই না? যদি আমরা এই রিস্কটাকে কমায় নিয়ে আসতে পারি বা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অপরচুনিটি কি? মানুষের ইনজুরির পরিমাণ কমে আসবে, তাহলে লেস ইনজুরি, ইনজুরি, তাই না? এই কিন্তু আমাদের একটা ডাটা আমরা পেয়ে গেলাম, রিস্ক অ্যানালাইসিস একটা পেয়ে গেলাম। ঠিক এই সেম ভাবে আমরা একটা এটা তো লো রিস্কেরই করলাম, তাই না? একটা হাই রিস্ক যদি বের করি, হাই রিস্ক কি হইতে পারে? একটা হাই রিস্ক বলেন তো, যেটা বড় ধরনের ক্ষতি হয় অথবা যেটা রেগুলার হয়, বা মিডিয়াম রিস্ক একটা বলেন। আচ্ছা, এইটুকু আগে বুঝছি কিনা আগে এটা বলেন তো। জি জি এই বুঝতে ডকুমেন্টটা পেরেছি। যদি করতে দেওয়া হয়, করতে পারবেন জি জি এমদাদ ভাই? জি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা একটা যদি শর্ট ইসের দেই, যে সুইং সেকশনে কিন্তু রেগুলার সুই ভাঙতেছে, হাতে ঢুকতেছে, কিন্তু সামান্য ক্ষতি, তাই না? তাহলে ডিপার্টমেন্ট যদি আমি সুইং ধরি, সাপোজ এই জায়গায় আমি সুইং ধরলাম, SEW, সুইং, সুইং সেকশনের নিডেল ব্রেক, নিডেল ব্রেক একটা রিক্স, এটা হওয়ার সম্ভাবনা কি? এটা অহরহ প্রতিদিন 5 বার 10 বার হইতেছে, তাই না? তাহলে এটার প্রবাবিলিটি 5, কিন্তু এটা হইলে ক্ষতি কি? খুব সামান্য ক্ষতি, মানে হালকা একটু খোঁচা লাগছে, শেষ। এটা হচ্ছে 1, তাহলে কি 5 একে 5, এটাও লো আইসা পড়লো, তাই না? 5, এটাও আসলো আমার লো। আবার মনে করেন যে আমার ইন্ডাস্ট্রি আলাদা,
মনে করেন আমরা আহ স্টিল স্টিলের ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে জায়গায় লোহা গলাচ্ছে প্রতিনিয়ত, আগুনের মধ্যে, ওয়ার্কাররা আগুনের মধ্যে কাজ করতেছে, ঠিক আছে। সেই জায়গায় যদি প্রপারলি মনে করেন যে, আমার ডিপার্টমেন্ট ধরলাম স্টিল ম্যানুফ্যাকচারিং, না, STEE, স্টিল ম্যানুফ্যাকচারিং। স্টিল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে প্রোডাকশনে, মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট ধরলাম আমি, প্রোডাকশন ডিপার্টমেন্ট। এখন এখানে আমার রিস্ক কি, মনে করেন যে ফায়ার ফায়ার ইনসিডেন্ট, ফায়ার ফায়ার যদি ধরি, ওই জায়গায় তো সবসময় আগুন নিয়ে কাজ হচ্ছে, ওইটা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা 2 বার 4 বার ধরেই, তাহলে আমি দিলাম মনে করেন 4। হইলে আমার ক্ষতিও হবে অনেক বেশি, গায়ে আগুন লেগে গেলে একেবারে শেষ, হয় অঙ্গ যাবে নাইলে জীবন যাবে। 4 ছাড়া আমার রেটিং আসলো 16। 16 হইলে কি, আমার 16 হইলেও মিডিয়াম আছে, দেখছেন, 16 হইলেও মিডিয়াম চলে আসছে। কিন্তু এটা যদি আমার একটু বাইরে যায় প্রবাবিলিটি, তাহলে চলে আসবে 4 5 20। 20 হইলে আসবে হাই রিস্ক, তাই না? হাই রিস্ক যদি হয়, আমার কন্ট্রোল কি কি আছে, প্রপার পিপিই মাস্ক দিতে হবে, টেম্পারেচার কন্ট্রোলে রাখতে হবে, ওই জায়গায় ড্রাই কিছু শুকনো কিছু রাখা যাবে না। আর অপরচুনিটি তো অবশ্যই মানুষের জীবন রক্ষা হবে। এই, এখন এতটুকু বুঝতে পারছি কিনা? মানে আপনার এই দুইটা খুব বড় ধরনের একটা ব্যালেন্স করে, প্রবাবিলিটি এবং সেভারিটি। আপনার বড় ধরনের মানে রেগুলার অহরহ হচ্ছে, কিন্তু ওই ক্ষতিটা আসলে বড় ধরনের ক্ষতি না, তাহলে কিন্তু আপনার লেভেল অনেক লো চলে আসবে। কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়, কিন্তু এটা 5 বছরে একবারও হয় না, তাইলে এটা সম্ভাবনা কম, সেই ক্ষেত্রেও কিন্তু এটা লো চলে আসবে। কিন্তু যদি দুইটাই একসাথে হাই হয়, তখন গিয়ে হাই রিস্ক হয়, ঠিক আছে। আর যেটা একদম হাই রিস্ক, হাই হাই রিস্ক, যেটা মানে 17 থেকে 25-এর মধ্যে পড়ে, ওইটা কিন্তু আমাদের সাথে সাথে ওইটার একটা সমাধান করতেই হয়, না হলে কিন্তু মানুষের জীবন যাওয়ার রিস্ক থেকে যায়। আর বাকি সব মিডিয়াম অথবা লো এর মধ্যে পড়ে। এই জায়গায় আর কোনো বোঝা বাকি আছে কিনা, বা এই ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলে আপনারা এটা আপনার অর্গানাইজেশনের ডে টু ডে লাইফে আপনি যে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের যে রিস্ক গুলো আছে ওইটা বের করতে পারবেন, এবং ওইটার সমাধানও বের করতে পারবেন। এই যে কন্ট্রোল অফ রিস্ক, আপনি রিস্ক যেহেতু বের করতে পারবেন যে আমার এই এই রিস্ক আছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে কন্ট্রোল করবেন ওইটাও বের করতে পারবেন। এতটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে স্যার, বোঝা গেছে। জি, বুঝতে পেরেছি। বুঝছি। আহ, তারপরে হচ্ছে আবার যদি আমরা প্রেজেন্টেশনে যাই, আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে স্টেপস টু কন্ট্রোল। এই যে আমরা রিস্ক অ্যানালাইসিস করে বের করলাম আমার এই 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 রিস্ক আছে, এটার কন্ট্রোল আছে, তাই না? সেই ক্ষেত্রে আমার এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, বা কি করণীয় আছে আমাদের? এই যে আমরা অ্যানালাইসিস করলাম, রিস্ক বের করলাম, আমার হ্যাজার্ড বের করলাম, এখন তো আমরা এটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, ম্যানেজমেন্ট সিস্টেমে নিয়ে আসতে হবে, তাই না? ম্যানেজমেন্ট কিভাবে কন্ট্রোল করবে? দেখেন, এলিমিনেশন, যদি ওই রিস্কটাকে, যে আমার কেমিক্যালের একটা হ্যাজার্ড আছে বা রিস্ক আছে, সেই ক্ষেত্রে আমার যদি কেমিক্যাল ছাড়া আমি ওই কাজটা করতে পারি, তাহলে আমি কেমিক্যাল পুরো সরাই দিব, বাদ করে দিব, তাহলে কি আমার রিস্ক কমে আসবে না? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, শুনতে হ্যাঁ, শোনা হচ্ছে স্যার। আচ্ছা। এখন যদি কেমিক্যাল ইউজ না করে আমি ওটাকে মানে আমার ওটা মনে করেন একটা ক্লিনার দরকার, কিন্তু ওটা আমি হার্শ কোনো কেমিক্যাল ইউজ না করে আমি সফট কোনো কেমিক্যাল ইউজ করলাম, যে সাবস্টিটিউশন, ওইটার পরিবর্তে, মানে অ্যাসিডিক একটা কেমিক্যালের পরিবর্তে একটা সফট কেমিক্যাল ইউজ করা যায় যেটা ক্ষতির পরিমাণ কম,
তাইলে আমি ওইটা করব, ওইটা আমার কি সাবস্টিটিউশন। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, যদিও এটা আমি কেমিক্যাল ইউজের বদলে আমি ওইটা মানুষের, ওই জায়গায় মানুষ কেমিক্যাল দিয়ে ক্লিন না করে একটা রোবট বা একটা মেশিনের মাধ্যমে ক্লিন করতে পারি, ইঞ্জিনিয়ারিং সলিউশন করতে পারি, যে জায়গায় কেমিক্যাল থাকলো কিন্তু মানুষই থাকলো না, সেই ক্ষেত্রেও এটা পসিবল। যদি ওইটাও পসিবল না হয়, মানে প্রথম যদি একেবারে বাদ দেওয়া গেলে তো বাদ, আলহামদুলিল্লাহ কোনো রিস্কই নাই। যদি তা পসিবল না হয়, ওইটার সাবস্টিটিউশন খুঁজতে হবে, হার্শ কেমিক্যালের বদলে সফট কেমিক্যাল খুঁজতে হবে। যদি ওইটাও না হয়, তাইলে আমাদের পরের স্টেপ কি হবে, যে আচ্ছা কেমিক্যাল ইউজ করলো কিন্তু মানুষ ইউজ করলাম না, এটা মেশিনের মাধ্যমে সব হয়ে গেল। এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, ইঞ্জিনিয়ারিং সলিউশন। তারপরেও যদি, যে ওই মেশিন অপারেট করতে গেলেও মানুষের গায়ে লাগারই থাকে, সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এই যে ম্যানেজমেন্ট আছে আমাদের, অর্গানাইজেশন তো কন্ট্রোল করে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি করবে, এই যে পলিসি গুলো দেখবেন কমপ্লায়েন্স ফ্যাক্টরি গুলোতে পলিসি লেখা থাকে না, যে জায়গায় রিক্স আছে, রিক্স অ্যাসেসমেন্ট ওয়ালে ওয়ালে টানানো থাকে, এই গ্লাস পরেন, মাস্ক পরেন, আই প্রোটেকশন দেন, এই যে সাইনবোর্ড গুলা লাগানো থাকে, বিপজ্জনক সাইন লেখা থাকে, এন্ট্রি রিস্ট্রিক্টেড লেখা থাকে, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। পলিসি লেখা দেয়, স্বাস্থ্য সচেতনতা পলিসি, কেমিক্যাল হ্যান্ডেলিং পলিসি, বিভিন্ন পলিসি দেয় অর্গানাইজেশন, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। তারা নিয়ম নীতিমালা তৈরি করে দিবে যেন ওয়ার্কার বা যারা কেমিক্যালটা হ্যান্ডেল করতেছে তারা ওইটা মেনে চলে। তারপরে কি, যদি তাও পসিবল না হয়, যে আমার ওই কাজটাই এরকম যেটা আমার ফুললি ইনভলভ উইথ কেমিক্যাল, সেই ক্ষেত্রে কি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট লাস্ট অপশন হিসেবে আমাদের পিপিই ইউজ করতে হবে। ঠিক আছে, এতটুকু বুঝছি কিনা আমরা কিভাবে রিস্কটাকে কন্ট্রোল করব। জসিম ভাই কিছু বলবেন? বলছি ভাই, প্রথম দুইটা বুঝতে পারিনি, এই দুইটা আবার বললে একটু ভালো হইতো, পরেগুলো বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনার কথা একদম স্পষ্ট আসতেছে, এর আগে কিছু বোঝা যাচ্ছিল না। আচ্ছা, সাথে থাকেন। এলিমিনেশন আমরা কি ধরছি, একটা রিস্ক আমরা প্র্যাকটিক্যালি পাইছি কি, কেমিক্যাল স্পেলেজ হওয়ার রিস্ক আছে, তাই না, ওয়ার্ক প্লেসে। আচ্ছা, এখন মনে করেন যে আপনি ইটিপির কেমিক্যাল ইউজ করেন আপনার ওই ডিপার্টমেন্টেই। এখন আপনি যদি কেমিক্যাল ইউজ না কইরা ওইটাকে বায়োলজিক্যাল করতে পারেন, মানে কেমিক্যাল পুরো বাদই দিয়ে দিতে পারেন, ওইটা হচ্ছে আপনার ফার্স্ট অপশন। তাইলে আমি হ্যাজার্ড রাখবোই না, যার মাধ্যমে আমার ক্ষতি হবে আমি ওইটারে রাখবোই না। আমার ফার্স্ট পদক্ষেপ থাকবে রিস্ক বা এই কি বলে, রিস্কটাকে কন্ট্রোল করার বা ম্যানেজমেন্ট সিস্টেমকে, হেলথ এন্ড সেফটিকে ম্যানেজ করার আমার প্রথম পদক্ষেপ থাকবে কি, যার মাধ্যমে মানে আমার যে হ্যাজার্ড গুলো আছে, যার মাধ্যমে আমার রিস্ক হওয়ার পসিবিলিটি আছে, ওকে যদি সরায় দেওয়া মানে ইলিমিনেশন করা, বাদ দেওয়ার অপশন থাকে, তাইলে আমি ওটারে বাদ দিয়ে দিব। বুঝতে পারছেন কিনা জসিম ভাই? আমার বাদ দেওয়ার অপশন থাকলে আমি ফার্স্টে একেবারে বাদই দিয়ে দিই। কিন্তু যদি আমি ওটা বাদ দেওয়ার কোনো পসিবিলিটি নাই, হ্যাঁ আমার কেমিক্যাল ইউজ করতে হবে, মানে ইটিপি হচ্ছে কেমিক্যালের ইটিপি, তাইলে কি করতে হবে, ওটার সাবস্টিটিউশন খুঁজতে হবে, যে ওই কেমিক্যালটা যেটা আছে ওইটা ছাড়া অন্য কেমিক্যাল, কেমিক্যাল যেটা বিকল্প আমার ক্ষতি একটু কম হবে। হ্যাঁ, বিকল্প কিছু আছে কিনা, বিকল্প। হ্যাঁ বিকল্প খুঁজতে হবে। বিকল্প খুঁজেও যদি কোনো সমাধান না হয়, তখন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলে যাইতে হবে। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি, কেমিক্যালটা মানুষ হ্যান্ডেল না করে যদি ওটা কোনো মেশিনের মাধ্যমে, কোনো ইকুইপমেন্টের মাধ্যমে, যে টাইমার সেট করে দেওয়া, অটোমেটিক সে ওই টাইম পর পর কেমিক্যালটা মুভ করবে, তাই না? আছে না, অনেক কিছুই তো এখন অটোমেশন হচ্ছে। যেমন আগে কাটিং সেকশন সবাই হাত দিয়ে মেশিন দিয়ে কাটতো, হাত কাইটা যেত, আঙ্গুল কাইটা যেত। এখন লেজার মেশিনের কাপড় দেয়, অটোমেটিক সাই 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 করে কাইটা যেতেছে, মানুষ ধারে কাছেও যাওয়া লাগে না, তাই না? ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলেও যদি না হয়, রিস্ক তারপরেও থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কি, পলিসি সেট করে দেওয়া, প্রসিডিওর সেট করে দেওয়া, যে তুমি পিপিএ ছাড়া কেউ এই ফ্লোরে আসতে পারবে না, সে এই আপনি ওইভাবে রুলস করে দিবেন। অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটাকে কন্ট্রোল করতে হবে, প্রপার ট্রেনিং প্রোভাইড করতে হবে, যে এটাই করলে এই রিস্ক আছে, এটা এইভাবে না ওইভাবে করতে হবে। এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। যখন আপনি ইঞ্জিনিয়ারিং সলিউশন করার পরেও আপনার কিছুটা রিস্ক তো থেকেই যায়,
সেই রিস্কটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল দিব, অ্যাওয়ারনেস দিব, পলিসি প্রসিডিউর সেট করে দিব, প্রপার ডিরেকশন দিব যে এটা এইভাবে না ওইভাবে করতে হবে। এই যে পার্টগুলো, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। তারপরেও এই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের পরেও তো রিস্ক থেকে যাবে, রিস্ক কখনোই এলিমিনেট করা যাবে না। আপনি একটা কাজ করলে ওইটা রিস্ক অবশ্যই আছে, তাই না? সেই ক্ষেত্রে আপনার রিস্কটাকে কিভাবে কন্ট্রোল করবেন? পিপি, লাস্ট অপশন হচ্ছে পিপি। যখন আমি কিছুতেই ঠেকায় রাখতে না পারবো, আমি নিজের শরীর বা নিজের ফিজিক্যাল ফর্মকে বাঁচানোর জন্য এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আমরা পিপি আকারে জানি, পিপি ব্যবহার করব। বুঝতে পারছি কিনা? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এই জায়গায় কি বলা আছে। কই গেল? আচ্ছা, আমরা এই যে রিস্ক অ্যাসেসমেন্ট তো দেখলামই, স্টেপস ইনভলভ ইন কন্ডাক্টিং রিস্ক অ্যাসেসমেন্ট, অ্যানালাইজ হ্যাজার্ড, এই পার্ট গুলো সব হয়ে গেছে। আহ এরপরে রিস্ক ম্যানেজমেন্ট, এলিমিনেশন, রিডিউস, ইরেকশন, রিমুভ পার্সোনাল, রিডিউস কন্টাক্ট, প্রোটেকশন, এই যে পার্টটা, ওই যে আমরা কিভাবে কন্ট্রোল করব এটা আসলে, এবার রিস্কটাকে ম্যানেজ কিভাবে করব ওইটাই। ক্যান দ্য হ্যাজার্ড বি রিমুভ কমপ্লিটলি, যদি কমপ্লিটলি রিমুভ করা যায় আমরা রিমুভ করে দিব। রিডাকশন, যদি কোয়ান্টিটি কমায় নিয়ে আসা যায় কোয়ান্টিটি কমায় নিয়ে আসবো। এনক্লোজার, হ্যাজার্ডটাকে যদি আটকে দেওয়া যায়, বন্দি করে দেওয়া যায়, যে আমার কেমিক্যাল এই রুমেই থাকবে, এর বাইরে যাবে না, তাইলে ওইটা ওইভাবে। রিমুভ পার্সোনাল, যদি মানুষ সরাই দেওয়া, যেটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আমরা দেখলাম, ওইটারই আরেকটা ভার্সন হচ্ছে এটা। আমরা এবার যাই এমার্জেন্সি প্রসিডিউরে। এর হ্যাঁ, এমার্জেন্সি প্রসিডিউরে যাব। এটা হচ্ছে ইনসিডেন্ট রিপোর্টিং অ্যান্ড এমার্জেন্সি প্রসিডিউর। এখন মনে করেন যে রিস্ক অ্যানালাইজ করলেন, আপনি সবকিছু প্রসেস অনুযায়ী গেলেন, এসওপি করলেন, কন্টিনিউয়াসলি ওইটা মনিটরিং করতেছেন, তারপরেও একটা ইনসিডেন্ট হয়ে গেল, তখন কি করবেন? যদি ওইটা আহ, এই যে পয়েন্টগুলো আছে, স্টে কাম, শান্ত থাকার চেষ্টা করা, ঠিক আছে, ওইটা নিয়ে আরো বড় ধরনের সমস্যা ক্রিয়েট না করা। অ্যাসেস দ্য সিচুয়েশন, সিচুয়েশনটাকে অ্যাসেস করা, আসলে কি হয়েছে, সমস্যাটা কি। ফার্স্ট অ্যাক্ট করতে হবে, কিন্তু ওইটাকে অ্যানালাইসিস করা যে এটা কি আসলেই বড় ধরনের সেভারিটি না লেস সেভারিটি। অ্যালার্ট আদার্স, আশেপাশে যারা আছে তাদেরকে অ্যাওয়্যার করা যে এই জায়গায় এই একটা সমস্যা হয়েছে, কেমিক্যাল স্পিলেজ হয়েছে, এদিকে কেউ আইসেন না। যদি ইভ্যাকুয়েট ইফ নেসেসারি, যদি ইভ্যাকুয়েট করা লাগে, ওইখান থেকে সরে যাওয়া লাগে, তাহলে সরে যাওয়া। অ্যাসেম্বল করা, ফায়ারের ক্ষেত্রে এটা বেশি হয় যে অ্যাসেম্বলিং পয়েন্ট আছে, পয়েন্টে গিয়ে সবাই দাঁড়ানো। সিক শেল্টার, যদি শেল্টার নেওয়ার দরকার হয় শেল্টার নেওয়া। ফলো ইনস্ট্রাকশন, আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বা আপনার কোম্পানির রুলসে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, বা আপনাদের ট্রেনিং এ যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়, ওই ইনস্ট্রাকশনকে ফলো করা। চেক ইন, চেক ইন বলতে কি, ইফ সেফ, নোটিফাই অথরিটিজ ইফ সামওয়ান ইজ মিসিং অর ইনজুর্ড। আপনি আপনার ডিপার্টমেন্টে জানেন কয়জন আছে না আছে, যদি দেখেন যে কেউ মিসিং আছে বা কারো কোনো ধরনের ক্ষতি হয়েছে, ওইটাকে ইনফর্ম করা, নোটিফাই করা। প্রোভাইড এইড ইফ ট্রেন্ড, আপনি যদি ট্রেন্ড হন তাহলে ফার্স্ট এইড প্রোভাইড করা। স্টে ইনফর্ম, লিসেন টু আপডেটস, যে এরপরে কি হইলো, ওইটার কোনো সমাধান হয়েছে কিনা বা ওইটাকে আরো কোনো কিছু করা যায় কিনা, ওইটা ইনফর্মড আপডেট থাকা। অ্যাসেস আদার্স, অন্যকে সহায়তা করা এবং রিপোর্ট করা। এমার্জেন্সি যে পার্টগুলো আছে লাস্টে, রিপোর্ট আকারে ওটাকে রিপোর্টিং করা। এটা হচ্ছে যদি ইনসিডেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা কি করব। এরপরে আমাদের কি ট্রেনিং এন্ড এডুকেশন, কি কি পার্টে, এই যে আপনি রিস্ক গুলো ম্যানেজ করার জন্য কি কি পার্টের আপনি ট্রেনিং দিতে পারেন। অ্যাক্সিডেন্ট প্রিভেনশন, কিভাবে অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করা যায় ওইটার উপরে ট্রেনিং দিতে পারেন। ইমপ্রুভ সেফটি কালচার, সেফটির যে কালচার আছে ওইটাকে, এই যে যেটা বলা হয় যে আহ, কি সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, এই যে ইমপ্রুভ সেফটি কালচার, এটা একটা কালচারে গড়ে তোলা, সবার মুখে মুখে যেন থাকে এইটা। রিস্ক মিটিগেশন করা, এই যে আমরা রিস্ক অ্যানালাইজ করে ওইটাকে কিভাবে কন্ট্রোলে আনবো, এটাকে মিটিগেট করা, এটা কিভাবে করবে, এইটার একটা ট্রেনিং প্রোভাইড করা যেতে পারে। ইনহ্যান্স প্রোডাক্টিভিটি,
আপনার হেলথ এন্ড সেফটিকে ইনশিওর করলে কি হবে, প্রোডাক্টিভিটি ইনহ্যান্স হবে, ওইটা ট্রেনিং দেওয়া যেতে পারে, রিডিউস কস্ট। এই যে আমাদের বেনিফিট গুলো আছে, এক কথায় হচ্ছে আমাদের যে হেলথ এন্ড সেফটিকে প্রপারলি মেনটেন করলে যে বেনিফিট গুলো আমরা পাবো, এগুলোর উপরে ট্রেনিং এবং এডুকেট করা ফুল অর্গানাইজেশনকে। আপনি জানেন, আপনার ম্যানেজার জানে, কিন্তু ওয়ার্কাররা এগুলো জানে না, তাহলে কিন্তু কোনো এটার বেনিফিট পাবেন না। সেই ক্ষেত্রে আপনার নিজেরও জানতে হবে, অন্যকেও জানাইতে হবে। এটার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে ট্রেনিং এবং এডুকেশন। এখন এই যে আমরা এত কিছু করলাম, এত কিছু জানলাম, এটা আমরা হেলথ এন্ড সেফটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করব ম্যানেজমেন্ট সিস্টেমে, আমার সিস্টেম আকারে আমি এটাকে কিভাবে নিয়ে আসবো। ম্যানেজমেন্টের কমিটমেন্ট, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে টপ ম্যানেজমেন্ট যারা মালিক পক্ষ আছে, এদের কমিটমেন্ট থাকতে হবে। তাদের কমিটমেন্টে বলা থাকতে হবে যে না, আমি চাই আমার অর্গানাইজেশনের হেলথ এন্ড সেফটি মেনটেন করা হোক। আপনারা যতই চেষ্টা করেন, আপনার টপ ম্যানেজমেন্ট যদি কমিটেড না থাকে, আপনাদের সাপোর্টিভ না থাকে, তাহলে কখনোই এটাকে ইমপ্লিমেন্ট করা পসিবল হবে না। যদি টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট দেয়, তারপরে কি রোল রেসপন্সিবিলিটি ডিভাইডেড করে দেয়, ম্যানেজমেন্ট সেট করবে that thrown employees follow procedures বা protocols regarding the assure compliance বা regulators ensure compliance। এটা যদি আমি সহজ ভাষায় বলে দিই, এটা হচ্ছে রোল রেসপন্সিবিলিটি ডিভাইড করে দিবে। এই যে অর্গানাইজেশনে সেফটি কমিটি, পিসি কমিটি করা হয়, ফায়ার ফাইটিং টিম গঠন করা হয়, এইটা হচ্ছে রোল রেসপন্সিবিলিটি ভাগ করে দেওয়া। টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট দিবে যে আমি হেলথ এন্ড সেফটি ইনশিওর করবো। সে কিভাবে করবে, সে দায়িত্ব ভাগ করে দিবে। ইন কেস অফ এমার্জেন্সি, আগুন হইলে এনি নিভাবে, ফায়ার সার্ভিসকে ও কল করবে, সবাইকে ইভ্যাকুয়েট করবে এই দল, সেফটি প্রোভাইড করবে এই দল। এই যে রেসপন্সিবিলিটি গুলো ডিভাইড করে দেওয়া, এটা ডিভাইড করে দিয়ে তাদের রেসপন্সিবিলিটি কিভাবে বোঝাবে, পলিসি প্রসিডিওরের মাধ্যমে, যে এই টিম এই সিস্টেম মেনে চলবে, এই পলিসি মেনটেন করে সেফটি টিম কাজ করবে। যেটা আমরা বিভিন্ন অর্গানাইজেশনে দেখি যে সেফটি পলিসি, তারপরে হচ্ছে ফায়ার প্রিভেনশন পলিসি, এরকম বিভিন্ন পলিসি থাকে, যাদের উপর রেসপন্সিবিলিটি গুলো ডিভাইড করে দেওয়া হবে, তারা ওই পলিসি মেনে চলবে। এরপর হচ্ছে কমিউনিকেশন, টু ইনফর্ম, অ্যালার্ট, এনগেজ, ট্রেন, রিএনফোর্স, এনশিওর, রিপোর্টিং এন্ড বিল্ড ট্রাস্ট। এই যে যারা আছে, এরা সব সময় রেগুলারলি একজন আরেকজনকে ইনফর্ম করা, এই যে হেলথ এন্ড সেফটির বিষয়গুলো একজন আরেকজনকে ইনফর্ম করা, এটা কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে ম্যানেজ করবে, এটা একজন আরেকজনের কাছে নলেজ শেয়ার করা, সবাইকে অ্যালার্ট করা, সবাইকে ট্রেনিং প্রোভাইড করা, দলটাকে, যে টিম গুলো আছে ওইটাকে আরো স্ট্রং করা, রেগুলার রিপোর্টিং করা, ডাটা কালেক্ট করা, যে ইনসিডেন্ট এই জায়গায় এমন একটা ক্ষতি হয়েছে, এটার কারণে ক্ষতি হয়েছে, এটাকে অ্যানালাইজ করে যে এই মেশিনটার কারণে ক্ষতি হয়েছে, ওইটা টপ ম্যানেজমেন্টকে রিপোর্ট করা, এই মেশিনটা চেঞ্জ করতে হবে। এই যে পার্টগুলো আছে, কমিউনিকেশনের ছাড়া এই পার্টগুলো কখনোই পসিবল না। সো ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমে কমিটমেন্ট লাগবে, এরপরে রোল রেসপন্সিবিলিটি ডিভাইড করে দিতে হবে, সবার মধ্যে কমিউনিকেশনটা অ্যাকুরেট থাকতে হবে। এরপর লাস্ট হচ্ছে ডকুমেন্টেশন, থ্রু ডকুমেন্টেশন ইনশিওর অ্যাকাউন্টেবিলিটি, কমপ্লায়েন্স, ইনভেশন, সাপোর্ট, নলেজ, প্রিভেনশন ইন এ স্ট্রং হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। যখন আপনার সবকিছু ডকুমেন্ট আকারে থাকবে, আপনি চলে গেছেন অর্গানাইজেশন থেকে, আপনার পরবর্তীতে যারা আসবে, যারা ওয়ার্কাররা আছে, ওই ডকুমেন্ট বা আপনার ওই পলিসি প্রসিডিওর, ওই রেকর্ড গুলো দেখে তারা আরো মোটিভেটেড হবে যে না, এইটা করার মাধ্যমে আমার রিস্ক কমে আসছে, বা এই রিস্কটা আমার ছিল, অথবা এই পলিসিটা আমার মেনে চললে রিস্ক কমে আসবে। এই যে পার্টগুলো, এটা ডকুমেন্টেশন ছাড়া পসিবল না। তো এই 4টা ধাপের মাধ্যমে আমরা হেলথ এন্ড সেফটি কে ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারবো আমার অর্গানাইজেশন। এই হলো ওভারঅল ভাই আজকের আমার ক্লাস। এরপরে যদি আপনাদের এই রিলেটেড আরো কোনো প্রশ্ন থাকে, এখন আরো 15 মিনিট সময় আছে, প্রশ্ন করতে পারেন। জসিম ভাই, ইমদাদ ভাই, ফাহিম ভাই। স্যার মোটামুটি স্যার ট্রেনিংটা আজকের মোটামুটি ভালো লাগছে এবং বুঝছি স্যার। এখন স্যার এই ডকুমেন্টস গুলো স্যার একটু দিলে স্যার, পরের দিনে একটু না, দেখলে ভালো ওগুলো হতো আমি তাহলে সব স্যার দিয়ে দিব, ক্লিয়ার যাদের হইতে কাছ পারে। থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ইমদাদ ভাই, কোনো প্রশ্ন আছে?
জি না, মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আপনার ট্রেনিং কি? সেশন থেকে। আচ্ছা, মানে আহ, সবার সময় তো ওয়েস্ট হয় নাই, এটা হচ্ছে আসল কথা। পুরো টপিকটা লাস্টে সামারি টেনে শেষ করে দেন, বুঝতে পারছি। সামারিটা কি আসলে? হেলথ অ্যান্ড সেফটি যে আমরা ম্যানেজ করব, আমাদের টপিক ছিল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? সো হেলথ অ্যান্ড সেফটি যদি আমি না বুঝি, আমি ওইটাকে ম্যানেজ করব কিভাবে? তো হেলথ অ্যান্ড সেফটি বোঝার জন্য আমাদের আগে জানতে হইলো কি, হোয়াট ইজ হেলথ অ্যান্ড সেফটি। আমার একটা স্ট্রাকচারাল ওয়েতে আমার স্বাস্থ্য এবং সুরক্ষা যেভাবে মেনটেন করা হবে, ওইটা হচ্ছে আমার হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজ করতে গেলে আমার আগে জানতে হবে কি রিস্ক কি এবং হ্যাজার্ড কি। আমার ক্ষতি বা আমার যে রিস্কটা আছে ওইটা আমার কার মাধ্যমে হবে এবং কি ক্ষতিটা হইতে পারে, ওইটা আমাকে জানতে হবে। ওইটাই যদি আমি না জানি, তাহলে আমি ওইটাকে ম্যানেজ করব কিভাবে? ওইটা আমরা জানলাম, হোয়াট ইজ হ্যাজার্ড, হোয়াট ইজ রিস্ক, রিস্ক কি জিনিস, হ্যাজার্ড কি জিনিস, সেটা জানলাম। এখন ওইটাকে আমি ডাটা আকারে কিভাবে আনবো, তথ্য আকারে কিভাবে আনবো, ওইটাকে আমি অ্যানালাইসিস কিভাবে করব যে আমার আসলে রিস্ক কি পরিমাণে আছে এবং ওইটাকে আমি কিভাবে কন্ট্রোল করব। তখন আমরা দেখলাম কি রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক এন্ড অপরচুনিটির একটা ফরম্যাট, যেখানে আমরা আমাদের ওই একটা ক্ষতি বা একটা রিস্ক বা একটা হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা কতটুকু ওইটা বের করছি। সম্ভাবনা থেকে আমার কি পরিমাণ ক্ষতি হইতে পারে ওইটা আমরা বের করছি। তারপরে ওই দুইটার উপর ক্যালকুলেট করে আমরা হাই রিস্ক না মিডিয়াম রিস্ক না লো রিস্ক ওইটা বের করছি। যখন আমরা ওই রিস্কের লেভেলটা বের করতে পারছি, ওই লেভেলের উপর বেস করে আমরা একটা কারেক্টিভ অ্যাকশন নিতে পারবো যে এই রিস্কটা আমি কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারি, এই রিস্কটাকে আমি কিভাবে সরায় ফেলতে পারি। এই জিনিসগুলো আমরা ওই রিস্ক অ্যানালাইসিস থেকে ডাটা আকারে পাবো। যখন আমি ডাটা আকারে পাবো, ওই রিস্কটা যখন আমার কারেক্টিভ অ্যাকশন নিব যে আমি কিভাবে এটাকে রিমুভ করতে পারি, সেই ক্ষেত্রে যদি আমার একদম ওই রিস্কটা বাতিল করে দেওয়ার পসিবিলিটি হয়, তাহলে আমি রিস্কটাকে বাদ করে দিব। যদি আমার রিস্কটা বাদ করা না যায় কিন্তু ওইটার পরবর্তী মানে অল্টারনেটিভ হিসাবে আরো কিছু নিয়ে আসা যায়, তাহলে আমি ওইটা নিয়ে আসবো। যদি তাও না হয়, ওইটাকে আমরা মেকানিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং সলিউশনে নিয়ে আসবো। যদি তাও না হয়, তখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে যাব। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের পরে লাস্ট অপশন হচ্ছে আমার পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মাধ্যমে আমি হেলথ অ্যান্ড সেফটিটাকে এনশিওর করব। এই জিনিসগুলোকেই যখন আমি এনশিওর করব, ওইটা আমি ইমপ্লিমেন্ট কিভাবে করব। আমার অর্গানাইজেশনে আমি এত কিছু জানলাম, এটাই করলাম, কিন্তু ওটা আসলে আমি কাজে লাগাবো কিভাবে, কিভাবে লাগাইতে হবে? প্রথমে টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট থাকতে হবে যে আমার অর্গানাইজেশনে আমি হেলথ এন্ড সেফটি মেনটেন করে চলবো। টপ ম্যানেজমেন্ট থেকে যখন আপনাকে সাপোর্ট দিবে, আপনি তখন দায়িত্ব, কর্তব্য, রোল, রেসপন্সিবিলিটি ডিভাইড করে দিবেন এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ। যখন আমরা রিস্ক বের করবো যে এই ডিপার্টমেন্টের দায়িত্ব এই এই রিস্ক গুলোকে কন্ট্রোল করা, দায়িত্ব ভাগ করে দেওয়া। ভাগ করে দিলে পরে কি হবে, ওই এক একটা রিস্ককে কন্ট্রোল বা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার জন্য যার যার যে রেসপন্সিবিলিটি আছে ওই অনুযায়ী কাজ করলে তখন রিস্কটাকে কন্ট্রোল বা আমার ডে টু ডে লাইফেও এটা ইমপ্লিমেন্ট করা যাবে। এরপরেও কি জানো, এই মোটিভেশনটা থাকে, এর জন্য ট্রেনিং, ইনফর্ম, সবাইকে ওই অ্যাওয়ারনেসটা প্রোভাইড করা, যেন অর্গানাইজেশনের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবাই হেলথ অ্যান্ড সেফটির বেনিফিটটা, হেলথ অ্যান্ড সেফটির রিস্কটা যে কি আছে, কিভাবে এটা ইনশিওর করবে, ওইটা সবার মধ্যে অ্যাওয়ারনেসটা থাকে। এরপরে হচ্ছে লাস্ট আমরা কি দেখলাম, ডকুমেন্টেশন। এই যে আমরা যা যা করছি, এই কাজগুলোকে আমি ডকুমেন্ট আকারে রেখে দিতে হবে, যেন পরবর্তীতে যারা আসবে এই অর্গানাইজেশনে তারা যেন ওই ডাটার উপর বেস করে হেলথ অ্যান্ড সেফটিটাকে কন্টিনিউ করে যেতে পারে। এই হচ্ছে ওভারঅল সামারি। ক্লিয়ার কিনা ভাই? জি ক্লিয়ার, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সবাইকে। যদি আমার মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, যদি এরপরেও এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সবসময় আপনাদের সাথে থাকবো। জাস্ট একটা কল দিবেন।
বা একটা মেসেজ দিবেন যে ভাই এই পার্টটা আমি বুঝি নেই, বা আমি এই অফিসে এই রিস্ক অ্যানালাইসিস করতে গেছিলাম, আমি এখানে আটকে গেছি। ইনশাল্লাহ আমি সবসময় সাপোর্ট দিব। তাহলে আজকের জন্য কি শেষ করতে পারি? হ্যাঁ স্যার, মোটামুটি স্যার আজকে